পানি খেয়ে কাটানো মানুষ আজকে 12 জন মানুষের মাসে বেতন দিচ্ছে, সংসার চালাচ্ছে। ওই ব্লাড যাওয়া অবস্থায় আমি ওদের বাসায় কাজ করছি। একটা সময় দেখা যাইতেছে যে বাসায় কাজ করতে করতে ব্লাড যেহেতু বেশি যাচ্ছে, পরে ভিক্ষা করতে গেছি। মানুষের কাছে হাত পাচ্ছি, চাল দিছে মানুষ। আমার বাবু, আমিও হাতে করে নিয়ে আসতে পারি না, আমার 5 বছরের মেয়েও পারে না। দেখা যায় ডাইলে ফালায় দেয়। যেহেতু কষ্ট করলাম এদেরকে নিয়ে, আমার বাবুটা হাত পাততো দোকানে যায়। আমার তখন 5টা টাকাও ছিল না যে আমি 5 টাকার একটা মজা কিনে ওরে নিয়ে আসবো, মারতাম। খাবার তো নাই, মানে পানি পান করে দিন পার করছি, শুধু পানি। একদিন তোর এই শহরে নিজের বাড়ি গাড়ি হইব, আমার কেন জানি মনে হইতেছে তুই একদিন একটা ভালো প্রতিষ্ঠিত জায়গায় যাবি এবং তোর কথাগুলা মানুষ শুনবে। শাশুড়ি বলে স্বামীরা মাঠে কাজ করে পরিশ্রম করে আসে, ওরা বাসায় আসলে বউকে মারধর করবে, এটাই স্বাভাবিক। তখন ওনার আনসার থেকে আমি বুঝতে পেরেছিলাম যে ওনারা কিরকম হবে। আপনাকে কেটে ফেলতে গেল রীতিমতো দ্বিতীয় বাচ্চার সময়, তারপরেও আপনার এত প্রেম হইল যে আপনি আরো 2টা বাচ্চা নিলেন। একদিন স্বপ্নে দেখি আকাশ থেকে এরকম একটা লাইটের আলোটা যেরকম না, এরকম আলো আমার শরীরে আসতেছে। আমি এরকম আলো যেন আমার ভিতরে আসতেছে আসমান থেকে সরাসরি। এগুলা তো বল আর না করছে। এই 2-3 দিন পরে আরেকটা স্বপ্ন দেখি যে কেউ একজন বলতেছে যে এই বাচ্চাটা তোমাকে পৃথিবীতে আল্লাহ তাআলা দিছেন, তোমার মাধ্যমে ওকে দিছে। স্বপ্নে দেখলেন? হ্যাঁ, এই বাচ্চাটা তোমার মাধ্যমে এটা ওকে দিছে, তুমি বাচ্চাটা ওকে দিয়ে দাও। কেউ একজন আমাকে বলতেছে, অথচ তাকে আমি দেখতেছি না। মানে ওই বাচ্চাটা ওকে দিয়ে দাও বলার পরে আমি বাচ্চাটা ওর কুলে দিছি স্বপ্নে। কুলে দেওয়ার পরে মানে সে একটা খুশি যে হয়েছে, সে যে একটা হাসি দিছে আমার বাবুটা কুলে নিয়ে, তখন বলছে আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গেছে। আল্লাহর তরফ থেকে আমার স্বপ্নটা হচ্ছে এটা যে সে বলতেছে যে আল্লাহ my তোমার God. প্রতি খুশি হয়ে গেছে, তুমি বাচ্চাটা যে দিছি আমি ওর কুলে, ওর যে 6টা মারা গেছে 7টা, তো বাচ্চাটা যে কুলে নিয়ে একটা হাসি দিছে, তখনই কেউ বলতেছে যে আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গেছে। এই স্বপ্নটা দেখার পরে না আমি আর মায়া করব না, আমি বাচ্চা ওকে দিয়েই দিব, এখন যাই হয় হবে। আপনার সাথে এখন কত মানুষ কাজ করে? এখন আমার কাছে আছে 15 জন। 15 জন মানুষের উল্টো আপনি চাকরি দিচ্ছেন? হ্যাঁ, আমি চাকরি দিছি। এখনো আমার কাছে অনেকে আসে যে আপা আপনি এখানে আসছেন, আপনি যেটা করেন আমরা এটা করতে চাই। আমি বলি মাশাআল্লাহ করো। কি হয়েছে আপনার? আমার লাইফে অনেক করুণ কাহিনী হয়েছে স্যার, অনেক খারাপ দিন গেছে আমার, আমি অনেক কষ্টে দিন পার করতাম। তো ওই হিস্ট্রিটা আমি বলার জন্য আপনার স্টুডিওতে এসেছি। আমার যখন এসএসসি পরীক্ষা, তখন বিজ্ঞান পরীক্ষার দিন আমার আর কি বিয়ে দিয়ে দিছিল আমার বাবা। বিয়ে বলতে ওরা জোর করেই নিছে। আমার মানে অনেক এলাকার মধ্যে ভালো সুন্দরী ছিলাম, মোটামুটি পড়ালেখায়ও ভালো ছিলাম। তো ওরা আমাকে রাস্তায় কোথাও দেখছে, দেখার পর প্রস্তাব করলো, বাবার কাছে আইসা বলল। পরে বাবা বিয়ে দিবে না। পরে আমি একটু এসএসসিতে পরীক্ষাতে একটু পিছিয়ে ছিলাম, যে আমার গণিত পরীক্ষাটা হয়তো আমি ভালোভাবে দিতে পারবো না। পরে বাবা বললো তাহলে তুমি যদি পরীক্ষা দিবা না, তোমার বিয়ে দিয়ে দিব। আচ্ছা বিয়ে দিব, আমি বাবার পছন্দেই আর কি বিয়ে করব। শুরুর থেকেই আমার ইচ্ছে ছিল যে আমার বাবা যার কাছে বিয়ে দিবে আমি তার কাছে। পরে এমন ফ্যামিলির কাছে বিয়ে হয়েছে আর কি, ওরা আমাকে আগের দিন দেখে গেছে, পরের দিন ওরা আমাদের বাড়ি থেকে লোকজন যাওয়ার জন্য বলছে। তো আমার আব্বা আর ভাইয়া গেছে ওদের বাড়িতে দেখার জন্য। ওইখানে গেলে ওরা মানে একেবারে কাজী টাজি নিয়ে আইসা পড়ছে, ওরা একবারে বিয়ে সব কিছু করে ফেলছে। বলছে যে আপনারা যাবেন দেখে আসবেন। তো এইটুকুর মধ্যে ওরা সব কিছু রেডি করে নিয়ে বসে রয়েছে। বাবা গেছে, পরে বলতেছে যে খাওয়া দাওয়া শেষে যে একবারে ডকুমেন্ট করে ফেলতে হবে। ভাইয়া বলল না, আমার তো বোনের হাজবেন্ডরা আছে, আমার নানারা আছে, ওদেরকে রাইকা তো আমি বিয়ে করাইতে পারবো, মানে আজকে আমি ওকে বিয়ে দিতে মানে ডকুমেন্টটা করতে পারবো না। ওরা আর কি নিয়ে গেল, ধরেন বিয়ে করে নিয়ে গেল, তারপরে কি হলো? তারপর নিয়ে গেছে ওই আমাকে বিয়ের যে 1 সপ্তাহ পর থেকে আর কি ওরা খুব মানে আমার সাথে, আমি তো একা ছোট মানুষ, আমার তো 16 বছর বয়স। এখন আমি বুঝি যে 16 বছরের বাচ্চা কতটুকু, মানে ওদের জ্ঞানটা কতটুকু হয়েছে, এখন তো আমি বুঝতেছি। তো আমি এখন উপলব্ধি করি তখন আমার অবস্থানটা কিরকম ছিল, আমারও তো তখন জ্ঞান কম ছিল। ওরা দেখতেছি যে আমাকে যৌতুক, প্রথম কিছুই চায় না, ওরা তো জোর করে বিয়ে নিছে, জোর করে আমার ডকুমেন্ট করাইছে ওই দিন। ভাইয়াকে বলছে যে তোমরা যদি আজকে ডকুমেন্ট না করো তাহলে তো আমাদের সম্মানহানি হবে, তার চেয়ে বরং আমাদেরকে মেরে ফেলো। ছুরি দিছে আমার ভাইয়ের হাতে, মানে যে মেরে ফেলো, জবাই করো, তারপরেও তোমার বোনকে আজকে ডকুমেন্ট করতে হবে, কাজী ঘুরাইয়া দিও না।
তো ওইটার মধ্যে আমার ভাই আর কি ডকুমেন্ট করে দিয়ে আসলো। তো ওরা ডকুমেন্ট যেহেতু হয়েছে, বিয়ের এক পর্যায়ে হয়েই গেছে, আমিও কিন্তু ছেলে দেখছি না, ও আমাকে দেখছে না, কিন্তু ওদের ফ্যামিলি সবাই দেখছে আমারে। তখন যেদিন বিয়ে হয়েছে, বিয়ে তো আমি ওরে প্রথম দিন দেখে আমার খুব ইয়া লাগছে, তারপরেও আমি মেনে নিছি যে আমার বাবা মা হচ্ছে আমার লালন পালন করছে, ওনারা আমাকে যেখানে দিছে আমার সেইখানে হয়তো আমার ভালোর জন্যই দিছে, মানাইতে হবে। তাকে প্রথম দিন দেখেই বুঝতে পারছিলাম যে ওরা কি রকম হবে। আচ্ছা, ওই যে আমি ওকে এক নজর দেখার পর অজ্ঞান হয়ে গেছিলাম, এমনিতেই তো আমি ওদের বাড়িতে যে মনোমালিন্য, আমার কষ্ট, যে ওর বয়সের সাথে, ওর বয়স প্রায় 40, আমার বয়স ছিল তখন 16, ওইটাও আমি করি নাই, যে আমার বাবা জেনে দিছে আমি এটাই করছি। আচ্ছা, তার পরে ওই ওদের খুব যৌতুকের দরকার, যৌতুক লাগবেই, তো আমার আব্বা আম্মা বলছে, তো আমরা তো ওইরকম কথা ছিল না, তারপরেও আমাকে 15,000 টাকা দিছিল, আরো 15,000 দিতে হবে, 30,000 টাকা দিতে হবে ওদের দাবি। ঠিক আছে, 30,000 যে দিবে, আমি আমি তখন এটা বুঝি যে 30,000 টাকা যে দিবে, এখন তো আমার এখানে কোনো ভবিষ্যতের কোনো পাইতেছি না, আমি যেখানে থাকতে পারবো। যখন 1 সপ্তাহ গেল, ও আমারে খুব মারলো। আমি কি মারলো কেন, আমি কি করলাম, আমি বিয়ের শাশুড়ি প্রথম বল, সপ্তাহে মায়ের মারলো? প্রথম সপ্তাহেই মার, মানে নারিকেল গাছের আছে না, ওইটা দিয়ে আমার পায়ে অনেক মারলো। পরে কে আমি, মারলো? আমার হাজবেন্ড কেন? মারছে, হয়েছে সে মাঠে কাজ করে আর কি, ওরা গৃহস্থলী কাজ করে, তো কাজ করে আসলে আমাকে বলছে খাবার দেওয়ার জন্য। তা আমি খাবার তো দিবই, আমি অন্য জি। একটা কাজে ব্যস্ত, তো ওইখান থেকে আইসা তাকে খাবারটা দিতে দিতে হুম। সে আমাকে মারলো। তখন আমি বললাম, আমি তখন ছোট হইলেও এটা বুঝলাম যে আমাকে এখন এইভাবে মারলো, আমার অপরাধটা কি। আমার শাশুড়ি বললাম যে মা আমারে কেন মারলো, আমি তো মারার মতো কিছু করি নাই। শাশুড়ি বলে, ওই হাজবেন্ড মানে স্বামীরা মাঠে কাজ করে পরিশ্রম করে আসে, ওরা বাসায় আসলে বউকে মারধর করবে, এটাই স্বাভাবিক। তখন ওনার আনসার থেকে আমি বুঝতে পেরেছিলাম যে ওনারা কিরকম হবে। আচ্ছা, গেল এইভাবে, আমি মানতেই, মানে আমি আমার নিজের মনের সাথে যুদ্ধ করতেছি। আপনি প্রতিবাদ করেন নাই তখন? আমি প্রতিবাদ বলতে আমি হচ্ছে তখন ভয় পাইতাম, ওদেরকে এমনিতেই ভয়, আর নতুন গেছি ওদের বাড়িতে, আর কথা বলার মনে বুঝতাম না যে কিভাবে কথা বলবো। আমি কিন্তু কথা বলা শিখেছি ওইখান থেকে, কষ্ট পাইতে পাইতে এখন এখন কথা বলা শিখেছি। তো আমি ওই ওই সিচুয়েশন থেকে এখন দেখা যায় আমার ননদ, দেবর, ভাসুর, ওই তারপরে হচ্ছে শ্বশুর শাশুড়ি, ওরা না আমার সাথে কিরকম জানি বলে আমারে, যে তুমি যদি যৌতুকের টাকাটা নিয়ে আসো তাইলে মনে হয় তোমার সাথে আর টর্চার করবে না, আমার ননদিরা বলতেছে। আর আমার বাসুর প্রতিদিন একবার করে বাসার যে আমাদের যে রুমে থাকি, ওই রুমের দরজার মধ্যে ভাইরা প্রতিদিন এসে তার ওই উপরে টিনের ছালে বাড়ি দেয়, মানে আমাকে শুইতে দিবে না, ঘুমাইতে দিবে না, স্বামীর সাথে থাকতে দিবে না, আমার কেন টাকা দিচ্ছি না। কিন্তু আমার তো টাকা দেওয়ার সামর্থ্য আছে, কিন্তু আমি দিব কোথায় দিব, কাকে দিব, আমার প্রশ্ন ওই জায়গা যে আমি কারে দিব টাকা, আমি তো এনে টাকার মতোই বাজ নাই। পরে এই টাকা থেকে সূত্র শুরু হইলো, এইখান থেকে ওরা আমার সাথে আমাকে যথেষ্ট অনেক টর্চার, প্রতিদিন 1-2 বার মানে আমাকে মার খেতে হইতো। ওই যে আমার শাশুড়ি, যদি আমার হাজবেন্ড না মারতো তাহলে আমার বাসুর মারতো, বাসুর না পারলে আমার দেবর। গায়ে ওরা হাত আমাকে, তুলতো? হ্যাঁ, আমি যদি ওদের বাথরুম কল ইউজ করতে চাইতাম পানির জন্য, তো ওই আমার আমার ওইখান থেকে ফেলে দিত, আমার গলায় ফাড়াতে দাঁড়ায় থাকতো, এগুলো মানুষে দেখছে। মানে আমি কোনো ওদের বাড়িতে একটা ফল চিরতে পারতাম না, কোনো কিছু ধরতে পারতাম না। পরে আমিও প্রতিবাদ করতাম, বলতে আমি বলতাম যে আমার তো অপরাধ নাই, ওরা এইভাবে আমাকে করে, আমার খুব কষ্ট লাগে, আমার মতো তো আরো 10টা মেয়ে আছে, ওরা সংসার করতেছে, ওদের তো এরকম হয় না, তাহলে আমার সাথে ওরা এরকম করে। আমার প্রেগনেন্ট অবস্থা, আমার বাচ্চাগুলা যখন পেটে আসে তখন আরো বেশি টর্চার করে আর কি। ওই আমি বংশ বিস্তার করতেছি, ওরা তো আমাকে রিসিভ করে না, ওরা এখন তাদের ভাল লাগে না, টাকা দিচ্ছি না, টাকা দিছি প্রথম বাচ্চাটা যখন হবে, তার আগে কিছুদিন আগে আমারে বলতেছে, আমারে ভাত দিছিল, আমার চাচি শাশুড়ি, ওরা হচ্ছে আমাকে খেতে দিবে না, খেতে দিবে না, আমি না খেয়ে পড়ে আছি, সারাদিনই কান্না করতেছি আমার রুমে। পরে আমার ননদিনী হচ্ছে, ও বলতেছে যে তোরে খাইতে দিব না, তুই যতক্ষণ না যৌতুক আনিস। পরে আমি যৌতুকের জন্য খাইতে দিবেন, মানে ঝগড়া তো এমনিতেই করে, ওই যে দর ঝাড়ু দিয়া ময়লাটা আমার বিছানায় এনে ফেলে, এটা কি কোনো আচরণ? আমার ছোট ননদ ওটা এটা করছে, অনেক সময় মারতো, বলতাম না আমার চুল ধরে মারতো,
চুল ধরতো, চুল ছিঁড়ে ফেলবে বা ঘরতে বের করে দিবে। খাবার সামনে আমার চাচি শাশুড়ি একদিন খাবার দিছে, ওই খাবারটা আমার সামনে কেন ওকে খাবার দিল, ওই চাচি শাশুড়িরে যায় জিজ্ঞেস করলো কেন ওকে খাবার দিলা, ওকে তো আমরা করতেছি না। আমার সামনেতে খাবার নিয়ে পরে আমি ভাবলাম যে ওদের ফ্যামিলিতে আমার মনে হয় টাকা ডায়া না। আর আমি কোনো মানে বাচ্চা যে হচ্ছে, আমার কিন্তু 4টা বাচ্চা ওদের ফ্যামিলিতে, ওদের পরিবারতে হয়েছে। তো 4টা বাচ্চা যে আমার হয়েছে, আমি কিন্তু পদ্ধতি করতে পারতাম না, কোনো পদ্ধতি ইউজ করতে পারতাম না, করলে আমার সমস্যা হইতো। আর নাইতে আমি ভালো বাচ্চা পেটে থাকলেও আমি কোনো অসুস্থতা বোধ করি না, বা কোনো খাওয়া দাওয়ারও সমস্যা না। কিন্তু হচ্ছে ওই যখন আমি পদ্ধতি করলে আমার অসুস্থতা বোধ করতাম। তো আমি এই প্রথম বাচ্চাটা যখন হয়েছে সিজারে, তো ওই বাচ্চাটা যখন হবে বলছে তুমি যদি একদিন ভালো করেই বলতেছে খাবারটা ফেলে দেওয়ার পরে যে তুমি যদি যৌতুকের বাকি টাকাটা নিয়ে আসো, এতে যদি তোমার লাইফ ভালো হয় তাইলে তুমি নিয়ে আসো। আচ্ছা, নিয়ে আসলাম। তখন ওই টাকাটা 15,000 টাকা আমার আব্বা দিছে। দেওয়ার পরে এই সপ্তাহের আমার হচ্ছে ডেলিভারি ডেট প্রথম বাচ্চাটার। তো আমি আমার বাচ্চা হবে, আমার খুব লাগতেছে। ওরা বলতেছে যে বাপের বাড়িতে চলে যাও, মানে সিজার লাগবে, খরচ টরচ ওরা দিবে না। আচ্ছা ঠিক আছে, না দিক, আমার আমার আব্বা আম্মা তো আমার ফালাই দিবে না। গেছি ওই প্রথম ছেলেটার প্রথম বাচ্চা হইলো আপনার বাবা বা টাকা দিল, কিন্তু দ্য থিং ইজ, তাইলে এত কিছুর মধ্যেও আপনি চলে যাচ্ছেন না কেন? আপনি কেন এখানটাই পড়ে থাকতেছেন? এবং আপনি আবার বাচ্চা নিচ্ছেন, আবার বাচ্চা নিচ্ছেন, আবার বাচ্চা নিচ্ছেন কেন? এত কিছুর পরেও আমি বেশ কয়েকবার গেছি আমার বাপের বাড়িতে, আমি গেছি গা, আমি যাই গা। পরে আমার বাবা, আমার মা, আমার ভাইদের তাদের হচ্ছে মানহানি হয়। একটা মেয়ে ফিরে আসা এটা খুব খারাপ। একটা মেয়ে বিয়ে দেওয়ার পরে ঘুরে আসা এটা বংশের দুর্নাম। ফাইন, আপনি নিজে কেন দাঁড়ানোর চেষ্টা করলেন না? আমি দাঁড়ানোর চেষ্টা করলাম না, আমি চেষ্টা করেছি। আমি এভাবে আপনার ওই বাপের বাড়িতে যেহেতু আমি অনেক সময় আমার ভাবিদের কাছে বোঝা হয়ে যেতাম। তো স্বাভাবিক। হ্যাঁ, ভাবিদের কাছে বোঝা হয়ে আপনি যেতাম। তো এখন নিজে দাঁড়াইছেন, আপনি তো এখন নিজে ব্যবসা করতেছেন। হ্যাঁ, এখন নিজে। তাহলে 4টা বাচ্চা দুনিয়াতে আর না না শুরু থেকে কেন আপনি কাজটা করলেন না? ওইটা তখন তো আমার এখনের মতো বয়সও ছিল না, এতটা সাহসও ছিল না। অনেক আমি আছে আসলে কি আল্লাহ প্রদত্ত আমার এই বাচ্চাগুলা তার এখানে হবে, তারপর ওদের জন্ম দিয়ে ওদেরকে নিয়ে আমার এখানে আসতে হবে, হয়তো বা সেটা এরকমই ছিল। আমি একবার ঢাকায় চলে গেছিলাম রাগ করে, তখন যে আমি আর ওদের বাড়িতেও যাব না, আমার বাপের বাড়িতেও যাব না। কারণ বাপের বাড়িতে যাই 1 বছর 6 মাস থাকি, বাপ মার কাছে ভালো লাগে, কিন্তু আমার ভাবিরা এটা করে কম স্বাভাবিক। স্বাভাবিক। মানে ওনারা হচ্ছে আমাকে রিসিভ করে না। এবং আমার সাথে পরে আমি যদি কিছু বলি তাইলে বলে কি তুমি যদি ভালো হইতা তাইলে তো স্বামীর সংসারই করতা, তুমি তো ভালো না, তুমি আসছো আমাদের সংসারে এখন করার জন্য, এটাই বলতো। আর এই জন্য আর কি আমি পরে একবার চিন্তা, এইবার যখন আমি লাস্টবার বাপের বাড়িতে ছিলাম, তো আমার দ্বিতীয় বাচ্চাটা যখন হবে, প্রথম বাচ্চা তো হইলই, এভাবেই যুদ্ধ হচ্ছে। যাই আমার বাপের বাড়িতে যদি 2 মাস থাকি, ওদের বাড়িতে একই রকম করে আপনার 4টা বাচ্চাই হলো। 4টাই হয়েছে। তো এর মধ্যে আপনার হাজবেন্ডের কোনো পরিবর্তন হয় নাই? না না, ওরা আবার নিয়ে যায়, ওরা নিয়ে যায় যে আবার 2 দিন পরে একই কাহিনী? একই, ওদের বাসায় যাইতেই ওরা বুঝতে আমার পারছি। টর্চার কিন্তু এর শুরু মধ্যে করে। আপনার হাজবেন্ডের আর কোনো পরিবর্তন হয়নি? কোনো পরিবর্তন না। পরে আমার সেকেন্ড বাচ্চা যখন তাহলে মরল, আপনি ছাড়লেনটা কেন? এই 4টার পরে ছাড়লেন কেন? 4টার পরে ছাড়লাম তো আমি ওই তখন ছিলাম অপারগ, যে এখন আর সম্ভব না, এখানে থাকলে কোনো দুর্ঘটনা হবে, হয় বাচ্চাদেরকে মারবে, না হয় আমাকেও মেরে ফেলবে, সব আমাদেরকে মেরেই ফেলবে। এর মধ্যে কিন্তু আমি বোঝানোর চেষ্টা করছি, যেহেতু আমি বাপের বাড়িতেও প্রশ্রয় পাচ্ছি না, ওরা বলতেছে যে একটু ধৈর্য ধরতে হয়, কিছুদিন ধৈর্য ধরো, হয়তো বা বাবুগুলা বড় হয়ে গেলে এরকম করবে না। তো এরকমের মধ্যে আচ্ছা ঠিক আছে ধৈর্য ধরি। আমিও যে আমি ফিরে এসে প্রথম আমার বংশের মধ্যে বদনাম করব, কোটা না করবো, এটা আমি চাই নাই। তাই আমি কষ্ট সহ্য করেও থাকতেছিলাম। আবার আমিও ওদের সাথে কেন জানি এক সময় এলুপাতারি হয়ে গেছি, ওরাও যেভাবে বকাবকি করে মারধর করে আমিও ওই রকম করি, এরকম হয়ে গেছি। পরে আবার আমার বিবেক বলে ওরা এরকম করলে কি আমার তাই করতে হবে, ওদের সাথে বকাবকি এটা তো ঠিক না। পরে আমার ওই যে দ্বিতীয় বাচ্চাটা, ওই বাচ্চাটা যখন আমার 6 মাসের পেটে, তখন ওরা হচ্ছে আবার আমাকে বের করে দিছে। বলতেছে তুমি বের করে দিছে না, আমি আমার ভাইয়ের বিয়েতে আসছিলাম, ফুফাতো ভাইয়ের, ওইখানে আসছি। আমার ফুফাতো ভাইয়ের বিয়ের খেয়ে আমি পরে চলে গেছি। চলে যাওয়ার পরে সে বলতেছে যে তোরে না বলছিলাম যে তোর বাচ্চা হইলে আসবি, তাহলে তুই আসছস কেন? আমি বলছি আমি আসছি, বাবু তো বড় ছেলেটা, ও তো বিরক্ত করে, আমাদের বাড়িতে থাকতে চায় না, ও তো তোমাদের বাড়ির সবাই চিনে, ওনে তো নানার বাড়ির সবাই চিনে না, থাকতেও চায় না, ওর জন্য আইসা পড়ছি।
পরে বলে যে, তুই আসছস ভালো কথা, একটা ছুরি নিছে এই লম্বা গরু জবাই করা ছুরি নিয়ে বলতেছে, তুই যেহেতু আইসাই পড়ছস, তোর এই ছুরি দিয়ে আমি এখন তোর পেটটা কাটবো, কাটটা তোর ভাবুটা বের করে পরে তোরে করবো, তোর আর যাইতে হবে না। মানে ছুরি যখন দাঁড়াইতেছে আমি ঘরের ভিতরে, আমার এত কষ্ট লাগতেছে যে একটা মেয়ে যখন তার বেবি হয় তখন সে স্বামীর আদরটা চায়, ভালোবাসা চায়, তার সাপোর্ট চায়। আর সে কি প্রথম বাচ্চার সময় এভাবে করে দিছে, এখন 6 মাস হলো, ওরা ভাবছে 6 মাসেই মনে হয় বাচ্চা হওয়ার টাইম হয়ে গেছে। তো তখনই আমাকে আর কি বলতেছে যে, তুই যে আসলি, তোরে আমি এইভাবে এখন সিজার করবো। আমার তখন এত খারাপ লাগলো যে এটা কি বলে। আমি এখন সে চুরি দেখে আমার ভয় লাগে। আমার শ্বশুর পরে আমার আটকাইতে চাইছে, আমি আচ্ছা যাবো, কারণ আমার মারা লাগবে না, আমি চলে যাব, আমি এখনই চলে যাব। পরে হচ্ছে আমার বাচ্চাটা ছেলেটারে রাখিয়া দিছে জোর করে। পরে আমি একলাই চলে গেছি, ওরা আর ফিরাইতে, আমার শ্বশুর ফিরাইতে আসছে, ফিরা একবার নিয়ে ঘরে দিছে, দিলে আবার সে মারতে চাইছে, লাঠি নিছে। লাঠি নিলে আমি বলছি, তুমি আমার মারতে পারবা, লাঠি ধরে ফেলছি। মানে এই কথাগুলো আমার মনে হয় যে একটা মানুষ কিরকম খারাপ হইলে যে লাঠিটা ধরে তারে জড়ায় ধরছি, তুমি আমাকে মারতে পারবা, মারো, মারতে পারবা না তো, এইটা বললে আমি হাইসা দিছি, জড়ায় ধরছি। ওই আমার হাত থেকে লাঠি খাইরে নিয়ে আমার সে মারতো। মানে ওই বিষয়গুলো আমার কেন, আমি খুব করতাম যে এটা কি কোনো সংসার হলো। আচ্ছা আমাকে মারো, কেন তো আমার বাচ্চা হয়ে গেছে, আমার তো এখন যাওয়াও সম্ভব না, তো আমি থাকি। আচ্ছা ওইটার পরে ওই মেয়েটা হইলো, 1 বছর পর্যন্ত বাপ, ওই যে 6 মাসের সময় বের করলো, আমি রাগ করে আসলাম। মেয়ে হইলো 1 বছর হইলো, তখন ওরা আবার ওই এলাকার মানুষ চাপ দিছে যে, বউটা আনোস না কে, বউ তো ভালো, তোরা এরকম করস। আপনার আপনাকে কেটে ফেলতে গেল রীতিমতো দ্বিতীয় বাচ্চার সময়, তারপরেও আপনার এত প্রেম হইলো যে আপনি আরো 2টা বাচ্চা নিলেন। এইটাই আমাকে সবাই বলে যে তুমি এই বাচ্চা, আসলে আমি বললাম স্যার যে আমি এটা করতে পারতাম না, আমি কোনো ওই ওষুধ এইটা অজুহাত বোন, এটা ইম্পসিবল থিং। আপনাকে কাইটা ফেলতে যাচ্ছে, বাচ্চা হওয়ার সময় আপনারা ফেলে দিতেছে, মারতেছে, লাথাইতেছে, গলার উপরে পাড়া দিয়ে আছে, হ্যাঁ, পর আপনি 4টা বাচ্চা 4টা পয়দা বাচ্চা। করবেন, এটা সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, এটা বোন কোনো যুক্তিতেই যায় না। মাফ করে দেন এভাবে বলতেছি, কিন্তু এটা কোনোভাবেই যায় না। আমাকে অসম্মান করতেছে, প্রতিদিন মারতেছে, গলার উপরে আছাড় মারতেছে, ছুরি নিয়ে আসতেছে পেট কাটতে, আপনি জড়াই আমার, ধরতেছেন, তারপরে হ্যাঁ, মারতেছে, এবং তারপরে আপনি বলতেছেন আপনি 4টে বাচ্চা নিচ্ছে। তারপরে বাচ্চাগুলো তো আমি বললাম আমি কোনো করতে পারি নাই। আর ওদের বাড়িতে যখনই যাইতাম, আমার বাপের বাড়িতে থাকতাম, ও যাইতেই বাচ্চা পেটে আসতো, বুঝলাম না। আমি আমি আরেকবার এই যখন আমার 3 নাম্বার বেবিটা হচ্ছে, তখন আমি ময়মনসিংহ আইসা পড়ছিলাম আমার এক ভাবির কাছে, আমার ভাবির বেআইনের কাছে, ওইখানে আইসা পড়ছি। আমি আর যাব না। আমার মেজু ভাইয়া ওইখান থেকে, আমি ভাইয়ারা এখনো বলি, ভাইয়া তুমি যে আমাকে দিয়ে আসছিল, এই যে দিয়ে আসার ফসল তাইব, আমার এই ছেলেটারে ওরা সবাই আদর করে, ওই পালছে, আমার মেজু ভাইয়া পালছে। 4 নাম্বার বাচ্চা হলো, 3 নাম্বার বাচ্চাটা 4 নাম্বারটা পর্যন্ত আমাকে বলেন, পরে ওই আপনি ডিভোর্স কেন দিলেন বা ছাড়লেন কেন, এই পর্যন্ত আসেন। ডিভোর্স কেন দিয়েছি, লাস্ট যেদিন ওই তাইব যখন হয়েছে, আর মাহিয়া যখন ছোট মেয়েটা ওইটা পেটে, আমি জানি না, ওই তাইব যখন হয়েছে তখন হচ্ছে 6 মাস যখন, তখন আমার হয়েছে যে কিরকম বমি বমি লাগে, তখন আমার ওই বাচ্চাটা যে পেটে, আমার মনে হচ্ছে না, কিন্তু আমি পরীক্ষা করে দেখি, আচ্ছা বাচ্চা দেখা যায় পেটে। এখন আমার 4টা বাচ্চা, এর মাঝখানে আমি তাকে বুঝাইছি, দেখো তুমি আমি যেটাই করি, আমাদের যে বাচ্চাগুলো হচ্ছে ওরা কিন্তু অপরাধ করছে না। ওই বাচ্চা 4টা যে 3টা হয়েছে এটা অপরাধ করছে না, আমারও সংসার করতে হবে, তোমারও করতে হবে। মানে সে আমাকে এক সময় নির্যাতন বন্ধ করে দিয়ে, মানে অভাব অভাব দিয়ে রাখতো। অভাব বলতে ওই, ও কোনো কাজ করতো না, বৈশা বৈশা খাইতো, কোনো মানে বাজারঘাট কিছু করে এনে দিত না, বাচ্চাদের যে চাহিদা আছে ওইগুলা দিত না, মানে খুব অভাবে রাখতো। পরে বলতাম, আমি মাথায় হাত দিয়ে, ওই আমাদের পুকুর পাড় আছে একটা, নদীর পাড়ার পুকুর পাড় কাছে, এই জায়গাটা খুব ভালো জায়গা একটা, তো ওইখানে যাই বলতাম খুব নির্জনে, দেখো তুমি আমি যেটাই হয়েছে না হয়েছে, আমরা যদি এখন ভালো না হয়ে যাই, তাহলে আমাদের বাচ্চাগুলোর খুব কষ্ট হবে, এবং ওদেরকে মানুষ মানে আমরা দায়ী থাকবো। আমি যেটা বুঝি ওইটা সে বুঝে না। ও যদি বুঝতোই তাহলে তো সংসারই করতাম। তুমি তুমি বাড়ির বাইরে থাকো, আমার আমার দুলাভাই তখন তার জন্য চাকরি বাজ করছে, তো তুমি বাড়ির বাইরে থাকো, আমার এই বাচ্চাগুলা নিয়ে আমি সুন্দরভাবে এদেরকে স্কুল পড়ালেখা করাই আমি, এবং ওদের সাথে সুন্দর আচরণ করে আমি ওদেরকে গঠনমূলক মানুষ বানাইতে চাই।
তুমি হচ্ছে বাড়ির বাইরে থাকলে টাকা কামাই করে না দিলে তো এটা করা যাবে না। মাদ্রাসায় বড় ছেলেরে ভর্তি করছি, খরচ দিতে হয়, আবার 2টা আছে ছোট ছোট। তো তুমি ওইটাই করো, আমাদের ঝগড়াও হবে না, আমাদের টাকা পয়সাও ইনকাম হবে, তো আমরা হচ্ছে ভালোভাবে সংসার করতে পারবো। তো যেহেতু তোমার সাথে আমার 1 মাস 15 দিন পর পর দেখা হবে, তখন তো ঝগড়ার অপশন থাকবে না, হয়তো ভালোবাসা থাকবে। ওইটাও বলতাম আমি, যে ওরে মাথায় হাত দিয়ে বুঝাইতাম, ওইটা যদি তখন বুঝতো তাইলে এই অবস্থা হইতো না। আমি কি বলবো স্যার, আমার কাছে যে এখন আমি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা কামাই করি, তখন আমার 5 টাকা, আমি কিন্তু অনেক সময় 500, এই যে মাত্র আমি 4,000 টাকা দান করে আসছি, বলতে হয় না। তখন যে আমার 5টা টাকা, আমি ওই 5টা টাকাও পাইতাম না। আমার বাপের বাড়িতে আমার কাপড় চোপড়, বাচ্চার কাপড় চোপড়, ওই সবগুলা দিত। এরপর হচ্ছে আমাদের খাওয়ার জিনিসপত্র, আমাদের যা লাগে এর আদার্স আমার ভাইয়েরা দিয়ে যেত। ওদের শুধু যে ওদের বাড়িতে ওরা গৃহস্থলী কাজ করতো, ভাতটা খাইতে পারতাম। আমি এমনও সময় গেছে ওদের বাড়িতে, যে ঈদের দিনে যে এক টুকরা মাংস খাবো, আমার বাচ্চাদেরকে খাওয়াবো একটা মাংসের টুকরা, এটাও আমার কাছে কল্পনার বিষয়, স্বপ্নে যা। অনেক সময় কান্না করতাম, দেখো আজকে যারা গরিব অভাবী, এরাও বাচ্চা নিয়ে সুখের মানে মাংস রুটি খাচ্ছে, কিন্তু আমি খেতে পারতেছি না। আমার বাবা যাইতো ঈদের দিন যে দেখতো যে আমি মাছ রান্না করছি কিংবা ভর্তা টর্তা রান্না করছি, ওইগুলা দেখে আমার বাবার খুব কষ্ট লাগতো। ওরা মাংস দিত, পরে ওটা রান্না করলে ফালাই দিত। মানে ও কি পরিমাণ বলবো, যে আমার প্রত্যেকটা দিনের প্রত্যেকটা মিনিট ওদের বাড়িতে এরকম কষ্টে গেছে। পরে যখন আমার ওই 3টা বাচ্চা হয়েছে, আমি ওই 3টা বাচ্চা নিয়ে লাস্ট যে যখন আমি থাকতেই পারতেছিলাম না, তখন আমি যে আমি বাপের বাড়িতে যাব না, আগে গেছি, ভাবি খুব ষড়যন্ত্র করছে, দিবে না টাকার জন্য। লাস্ট ওই আমার 4 নাম্বার বেবিটা পেটে, ওটা আমি জানি না, আর 3টা আমার সাথে, ওইটা নিয়ে আমি ময়মনসিং আইসা পড়ছি। ও আমাকে মারছিল, অনেক মারছিল। মারছিল হচ্ছে আমার ননদ। আপনি কখনো কেস করেন নাই? হ্যাঁ, কেস পরে আমি এখানে আইসা কেস করছি। শোনেন কি হয়েছে। আমার ননদে কি জানি একটা পিঠা নিয়ে ঝগড়া হয়েছে। ও তাদের আমার শাশুড়ি পেঁয়াজ আইনা রাখছে, পেঁয়াজ দিয়ে তরকারি রান্না করবে। আমার ননদ আসছিল যে আমার শ্বশুরে দেখতে, আমার শ্বশুর ছিল প্যারালাইসিসের রুগী। তো আমার কি জানি তার বাবার জন্য আনছে খাওয়ার, পল্টল আনছে, আমার বড় ছেলেটা আনতে চুরি করে মানে কিছু নিয়ে আসছে খাওয়ার জন্য। এই জন্য আমার শাশুড়ি মানে করতেছে, চিল্লাইতেছে যে তুই এটা নিছসকে। ওইটা আবার আইসা আমার ঘর থেকে নিয়ে গেছে গা, আমার ছেলে যে কি খাওয়ার জন্য আনছে ওইটা নিয়ে গেছে গা। নিয়ে গেলে পরে আমার ছেলে জিদ করে যে আমি ফলটা না কেকটাই জানি, আমার মনে আসতেছে না। তো ওইটা যেহেতু নিচে গা, ও রাগ করে আমার শাশুড়ি পেঁয়াজের পুটলা নিয়ে আইসা পড়ছে, দিবে না। এই পেঁয়াজের পুটলা কেন নিয়ে আসলো, সকালবেলা আমার শাশুড়ি সারা ভারী তুলে নিছে, যে ছেলেরে চুর বানাইছে, ছেলে এখন আমার ঘরে চুরি করে, ছেলে 2 দিন পর পর পরে যায় মানুষের ঘরে চুরি করব, তখন আমার বংশের ইজ্জত যাবো, এই সেই। মানে আমার ননদ যায় চিল্লাইতেছে আমার হাজবেন্ডরে, শুয়ে আসছিল যেদিন আমি লাস্ট আসছিলাম, যে আমি হচ্ছে এদিন পিঠা বানাইতে শুরু করছি। আমি আমার বাবু তাল আনছে, তো আমাদের গাছ ছিল, ওই তাল আইনা দিয়া বলছে আম্মু আমার পিঠা বানায় দাও। তো ওই দিন একটু ভালো আচরণই করেছিল রাত্রে, সে মিঠা, যে পিঠা বানাইতে যে মিঠা লাগে, সে 1 পোয়া পরিমাণ মিঠা এনে দিছে। তো মিঠা এনে দিছে, আমি বাবুরে পিঠা বানায় খাওয়াবো, চাইল টাইল রেডি করছি। তো আমার ননদ যায় সকালে, যেহেতু আমি পিঠা বানাইতেছি আমার বাচ্চাদের নিয়ে, একটু সুন্দর পরিবেশটা আর কি এই দিন। তো বাচ্চারা খাইতেছে, আমারও ভালো লাগতেছে যে ও মিঠা এনে দিছে। ওই 1 পোয়া মিঠা আমার কাছে অনেক কিছু মনে হয়েছে। তো আমার বাবুদের নিয়ে খাইতেছি, আমার খুব ভালো লাগতেছে যে বাবুরা খাইতেছে, ছাইছে আইনে দিছে তেলটা মিঠাটা, ওইটা আনাটাও ও দিত না, মানে দিবে না, ওই দিন দিছে, এটাই তো আমার কাছে অনেক কিছু। খাইতেছে, পরে ওরা অজুহাত এইটাই, আগের দিন বিকেলে যে ওই আমার ননদে কি আনছে ওইটা নিয়ে আসছে আমার ছেলে, ওইটা নিয়ে গেছে। পরে ওই পেঁয়াজের পুটলা সকালবেলা খুঁজ পাইছে যে তার পেঁয়াজের পুটলা নাই। পরে এই পেঁয়াজের পুটলা লেগে আমার হাজবেন্ড আইসা বলতেছে যে তোর ছেলে এরকম করে এরকম করে, তো এখন করে এনে পরে করব বাইরে, তুই ওরে কিছু কস না, মার মতো স্বভাব হয়ে উঠতেছে, এই সেই মানে ঘুমেতে উঠটা মার চিল্লাইন আর বোনের চিল্লা পাল্লা শুনে আমার ছেলেরে মাথায় নিয়ে এক মারছে, মানে যে 10 হাত পালছে বেলায় ছেলেটারে মাইরে ফেলতেছে। আমি গেছি ফিরাইতে, আমার শুদ্ধা যে তোর কারণে এরকম হইতেছে, তুই নষ্ট করতেছে। আমারে যখন মারে আমার ছেলে আমার উপরে উঠে, আমি ছেলেরে যখন মারে আমি তখন তার উপরে উঠি যে আমারে মারুক।
না তুই এরকম করতেছিস, মানে এত রাগ, তার ঘুমাইতে পারতেছে না, তাদের চিল্লানি ঠেলা, সে এরকম রাগ জারছে। জানলে পরে আমি বলতেছি যে বাড়িতে স্বাধীনতা, বাচ্চার কোনো ইয়া নাই, আমার কোনো ইয়া নাই, দাদি ঘর থেকে কিছু একটা জিনিস আনতেই পারে না তিনি। আর আমার জালের যে বাচ্চাটা আছে ওইটারে সারাদিন, আমার যে শ্বশুর যে অসুস্থ ছিল, কত লোকজন আসতো, ওই ফল এই সেই সব সময় ওরে খাইতে চায়, না চাইলে জোর করে খাওয়াইতো আমারে দেখায় দেখায়, ওইটা খাইতে হবে, ওইটা বড় হইতে হইব, খাওয়া লাগবো। আমার যে থাইপটা ছিল 3 নাম্বার বাচ্চাটা, আমার শ্বশুর যখন অসুস্থ যাইতো গো আমার শ্বশুরের কাছে, ওই বাচ্চাটার হাতেও কিছু দিত না। অথচ আমার শ্বশুর এমন অবস্থা ছিল যে প্যারালাইসিসের রুগী, সে বাথরুম করে সে এটা মুখে নিয়ে আইসা পড়তো, মুখে খাইতো, দাড়ি টাড়ি সব নাশ করে ফেলতো। সেদিন যখন তখন আমার ডাকতো, কুলসুম তোমার শ্বশুর তো এ করছে, বাথরুম করে ফেলছে, পরিষ্কার করে বুঝছি, দিই। আপনি সেই দিনে বাচ্চা নিয়ে চলে আসলেন? ওই দিন আমি ওই মায়ের খাওয়া পরে আমি বাবুদের নিয়ে সব কয় নিয়ে আসি, 3টা বাচ্চাই নিয়ে আসলেন? নিয়ে আইসা পড়ছি। রাইখে আসলেন না কেন বাচ্চাগুলো? বাচ্চারা কে আসবো, ওরা তো বাচ্চারাও নিরাপদ, মানে আমার হাজবেন্ডের কাছে নিরাপদ না আমার বাচ্চারা, আমি কেন একলা আসবো? আমার লাইফের দাম আছে, আমার বাচ্চাগুলোর দাম নেই। ও তো দেখতেছি যে ও আমাকে মূল্যায়ন করে না, বাচ্চারেও মূল্যায়ন করবে না, মারবে। যা আমি তারপরে এসে আপনি কাজ ওই বাচ্চা নিয়ে আসছি যে গৌরীপুর যাব, ট্রেনের নিচে পড়বো, আমার এই হাতটা ভেঙে ফেলছিল, এই হাতটা একটু ফুলে গেছে। তা আমি খুব কান্না করতে করতে, সকালবেলা ও ঘুমায় রইছে, পরে ঘুমায় রইছে না কই জানি গেল, এটাও আমার খেয়াল হচ্ছে না। ওই আমি 3টা বাচ্চারে নিছি, নিয়ে সাইরা ওদের কাপড়, কয়েকটা কাপড় নিছি, নিয়ে আগস্টের 20 তারিখ হবে 2020 সালের, আমি হচ্ছে 20 তারিখ না 1 তারিখেই, ওই যে আগস্টের বঙ্গবন্ধুর যে করা হয়, এটা 15ই আগস্ট, তাহলে 20 তারিখে। তো আমি 20 তারিখে ওই বেরিয়ে পড়ছি বাচ্চাদের কাপড় টাপড় নিয়ে, আমার ছোট বাবুটারে কুলে নিয়ে, মরিয়ম তাইবরে নিয়ে একটা নদী পার হইতে হয়। ওরা বুঝতে পারে নাই আমি যে নদী পার হয়ে আসা পড়বো। পরে ওই পানি, হাঁটু পানি, বাচ্চা বড়টার কুলে দিছি ছোট্ট বাবুডারে, আর আমার কুলে নিছি বড় মেয়েটারে, নিয়ে আমি বেরিয়ে আয়েশা পড়ছি যে আজকে হয় আমি আমার জীবন শেষ করব, বাচ্চাদের নিয়ে ট্রেনের নিচে পড়বো, এটাই ছিল যে আমি যদি এখন কোনো এইখানে কোথাও কোনো কিছু করি, হয়তো কেউ দায়ী থাকবে, ট্রেনের নিচে পড়লে কেউ দায়ী থাকবে না, আমরা সবজি একসাথেই মরে যাব। না, আপনি ট্রেনের নিচে মরার জন্য মেনলি আমার উদ্দেশ্য ছিল যে আমি ট্রেনের নিচে পড়ে মারা যাব, আচ্ছা। বাচ্চাদের নিয়ে, ওইটার জন্যই বের হয়েছি। তো আমাদের বাড়ি থেকে গৌরীপুর 10 কিলো আমি আসলাম। আইসা ট্রেন যখন আসবে আমি জিজ্ঞাসা করতেছি যে ট্রেন কখন ছাড়বে, ওই লোকজন ভাবছে হয়তো বা ট্রেনে আমি কোথাও যাব। পরে টাইমটা কখন, 11টা না 10টায় ময়মনসিংহ আসবে ট্রেন, আমি ওইখানে 9টা না 10টাই, টাইমটা এখন বলতে পারতেছি না, তবে ছাড়বে কিছুক্ষণের মধ্যে, বারবার জিজ্ঞেস করতেছি। পরে দেখি যে ট্রেন আসছে, ট্রেন এটা ছাড়বে, একটু বিরতি নিচে ছাড়বে। তখন আমি চিন্তা করলাম যে আমি তো দুনিয়াতে আমার কোনো লাইফের কোনো মূল্যায়ন নেই, এই বাচ্চারই তো কোনো অপরাধ করছে না, এদেরকে আমি যদি মেরে ফেলি তাইলে তো আল্লাহর কাছে আমার দায়ী থাকতে হবে, আত্মহত্যা তো মহাপাপ, ট্রু। কেন এটা করব? আর কার জন্য এটা করব? একদম। ও আমার সাথে এরকম করছে বলে কি আমি আমার জীবন বিসর্জন দিব, এই অবুঝ বাচ্চাগুলা মেরে ফেলবো? কখন? আমি ট্রেনের নিচে যাব না, আমি ট্রেনের ভিতরে যাব। ভেরি আমি এই ট্রেন দিয়ে এমন কোথাও যাব, ওইখান থেকে কোনো একদিন আমি প্রতিষ্ঠিত হয়ে ফিরে ওদেরকে দেখায় দিব। ইনশাআল্লাহ। তখন ওই ট্রেনের নিচে না গিয়ে চিন্তাটা আসলো যে ট্রেনের ভিতরে যাব। ট্রেনের ভিতরে উঠলাম, তো ট্রেনের ভিতরে উঠটা খুব চিন্তা করতেছি, আমি যে আসলাম, এই যে এতগুলো বাচ্চা নিয়ে আসছি, আমি অসুস্থ, আমার মারছে অনেক, আমার কোমর টোমর, এই পাউটাও ফুলা, হাতটা এটা অনেক উঁচা ছিল, মানে এই কবজিটা ভেঙে ফেলছিল। তো আমার তো, আমি কই যাব, আমার তো একটা পেটে একটা কুলে, তাই পারি মরিয়ম ছোট ছোট, আমি কি করব? যাক, আমি এক মনে খুব আল্লাহরে ডাকতেছি, ডাকতে ডাক আমি কই অবশ্যই আমার আল্লাহ। একটা হাদিস আমার বারবার মনে পড়তো যে আল্লাহ তাআলা নাকি অন্ধ একটা সাপকে তাল গাছের উপরেও খাবার খাওয়াইছে অন্য একটা পাখির মাধ্যমে। তো আমি চিন্তা করলাম আল্লাহর এই সৃষ্টি জগৎ, এই পৃথিবীটা একটা সমুদ্র স্বরূপ, এই এই পৃথিবীতে তো কেউই না খায় নাই, মানে সবাই খাইতেছে, রিজিক তো সবার জন্য আল্লাহ নির্ধারণ করে রাখছে, অবশ্যই আমাদের রিজিকও আছে। অথচ আমার কাছে 10টা টাকা নাই, 10টা টাকা নাই, কোনো কিচ্ছু নাই, আমার শুধু বাচ্চাটি আছে, আমি ট্রেনে ভাড়া দিতে হয় নাই। বিশ পরে হ্যাঁ, ট্রেনের ভাড়া দিছি না, আমি স্টেশনে আইসা নামছি, নামলে চায় নাই আর কি, তখন টিটি ছায় নাই।
এখন একটা রিক্সা নিছি, কই যাব, মেডিকেলে যাব, অন্তত চিকিৎসাটা তো করতে হবে। বাবুটারও যেহেতু ওইভাবে ফালাই দিছে অনেক দূরে, মানে যে 5-6 হাত দূরে মাথার উপর দিয়ে ওই করে আসার দিয়ে ফালাই দিছে বড় ছেলেটারে। তো দেখি গা যদি হসপিটালে তো মাগনাই চিকিৎসা হয়, তো ওর চিকিৎসাটাও করি, আর আমার হাতটা যেহেতু ভেঙে গেছে তো ওইটার দেখি কোনো চিকিৎসা করতে পারি কিনা, আগে মেডিকেলে যাই। এই ময়মনসিংহ মেডিকেলে আসবো, একটা রিক্সা নিয়েছি। রিক্সাওয়ালারে বলতেছি, ভাই আমি তো মেডিকেল চিনি না, আর হচ্ছে আমার কাছে তো আপনার রিক্সায় যে উঠবো আমার তো টাকাও নাই, আপনি কি আমাকে নিবেন? পরে রিক্সাওয়ালা বলতেছে, আপনি কি মেডিকেলে যাবেন? ওই লোকটার কথা আমি এখনো দোয়া করি যে উনি আমারে ওই টাকা, উনি তো টাকা ছাড়ি না, আরো 20টা টাকা দিছে মেডিকেল গেটে নামায় দিয়ে, বলছে যে এই 20 টাকা দিয়ে আপনি বাচ্চাদের জন্য কিছু রুটি টুটি নিয়ে যান, নিয়ে বৈশা খান গা, আগে খায়া পরে হচ্ছে। উনি শুনছে আমার, দেখতেছে পরিবেশটা যে আমি কোথাও থেকে পালায় আসছি, বাচ্চাদের নিয়ে একটা হিবিজিবি হয়ে আসছি, মার খায় আসছি। উনি 20টা টাকা দিছে, ওই 20টা টাকা আমার কাছে তখন অনেক দাম ছিল। তো টাকাটা নিয়ে আমি মেডিকেলে আসছি। আসলে বলতেছে পরীক্ষা, মানে আমাকে ভর্তি করবে, 220 টাকা না কত চাইলো না। হ্যাঁ, পরে আমি বলছি যে আমি এখন যদি এই 20 টাকা দিয়ে দিই, তাহলে তো আমি এনে যে আসছি বাবুদের তো খাবার খাওয়াইতে পারবো না, তার চেয়ে বরং ওদেরকে রুটি কিনে দিব, আর আমার ভর্তি হওয়ার দরকার নাই, পরে যদি পারি ভর্তি হবো, নাইতে নেই, এইভাবে পড়ে থাকবো। সার্জারি ওয়ার্ডে গেছি, কোনো রকম কুড়ায় কুড়ায় বাচ্চাদের নিয়ে ওই সার্জারি ওয়ার্ডের সামনে যায় বসছি, 6 নাম্বার ওয়ার্ডের বারান্দায়। তো ওইখানে বাচ্চাদের নিয়ে বইসা রইছি, ওই দিন সারাদিন বইসা রইছি, বসতেই না একজন লোক নিচে উপরে, রুগীটা জানি না উনি কি আল্লাহর রহমতে আল্লাহর হুকুমে আসছে কিনা, রুগী হচ্ছে 3 থালায়, আমি 2 থালায় সার্জারি 6 নাম্বার ওয়ার্ডের বারান্দায় পড়ে রয়েছি বাবুদের নিয়ে, এভাবে বসে রয়েছি, পুটলার কাপড়ের ব্যাগটা আর 2টা বাচ্চা আমার 2 দিকে, আর ছোট্ট তাইবরে আমি খুলে নিয়ে বসে রয়েছি। তখন হচ্ছে ওই ওই লোকটা, অসুস্থ রুগীটার ছেলেটা মেয়েটা ওরা নিচে নামছিল কি জন্য, উনি বলতেছে, আপা বোন তুমি কোত্থেকে আসছো? যে আমি আসছি এখান থেকে। আমি সত্য কথা বলতে কিন্তু পছন্দ করি, তখন বলছি আমি যে আমি এইভাবে আইসা পড়ছি। পরে বলতেছে, তাহলে কিভাবে কি করবা? গেছে 6 তলায়, 3 তলায় যায়, তার বাবা বলছে যে, বাবার কাছে বলছে যে এখানে একটা মহিলা আসছে এভাবে বাচ্চা নিয়ে বসে রয়েছে, উনি আমাকে 100 টাকা দিয়ে পাঠাইছে। অথচ ওই রুগী আমাকে দেখেই নাই যে আমি এনে বসে রয়েছি, ওনার ছেলে মেয়ে যায় গল্প করছে। পরে উনি কতক্ষণ পরে আইসা বলতেছে, আপনাকে আমার বাবা 100 টাকা দিছে, বাবার জন্য দোয়া কইরেন। পরে আমার ওই টাকাটা আমার কাছে, 100 টাকা যে কি পরিমাণ মনে হয়েছে দামি। পরে ওই 100 টাকা দিলে 2টা বক্স কিনছি, দেখি মেডিকেল থেকে খাবার দেয়, 2 টাইমে খাবার দেয়, সরকারি খাবার, রুটি কলা দেয়। তো আমি এই দিন তো সারাদিন রয়েছি, যখন মেডিকেলে ভাত নিয়ে আসছে সন্ধ্যায়, আমার জন্য তো কোনো শরম না, শরম তো আমার, কিন্তু বাচ্চাটি তো না খাইয়া থাকতেছে, তা ওদের ওদের জন্য তো। পরে আমি বলছি যে আমার বাবুগুলা তো সারাদিন খায় নাই, হোটেলে গেছি যে আমি আপনাদের কাজ করে দিব, ওইখানে ক্যান্টিন আছে, তো আমি আপনাদের কাজ করে দিব, আপনারা আমার বাবুগুলাকে খাওয়াবেন। ওরা বলতেছে, আপনি করতে আসছেন, বাচ্চাগুলো নিয়ে আসছেন, মানে আমার ছোট ছেলেটা, তো আপনি কি কাজ করবেন, মানে ওরা করেন। পরে ভাবলাম না, আমি ওই মেডিকেলের খাবারগুলাই চাই। মেডিকেলে খাবার নিয়ে যায়, আমার বাবুরা পিছন পিছন গাড়ির পিছে পিছে দৌড়ে, ওরা দেখা আমার চাইতে হয়েছে না, এমনিতেই ওরাই খাবারটা দিছে, কইতেছে বক্স নিয়ে পিছন পিছন গেছে, খাবার দিছে। দিলে কেমনে জানি ওদের কাছে একটু মায়া বৈশা গেছে, ওই দিন দেখলো, পরের দিন দেখলো, এইভাবে 10 দিন বৈশা রয়েছি ওইখানে, যে ওইখান থেকে কোথায় যাব। এনে শহরে কি এই বাচ্চা নিয়ে কেউ রিসিভ করবে? বাপের বাড়িতে যাব না ওদের বাড়িতে যাব? বাপের বাড়িতে গেলেও তো এটাই, ওরা আবার আমাকে দিবে, ওরা আবার নিবে। আর হচ্ছে ভাবিদের, আমার বড় ভাবি আগে যে করছে, ষড়যন্ত্র করছে, ওটাই করবে। আমার ভাইয়ারে খুব করে, তোর বোন তো ওইখানেই খাইতে পারে না, এনে আসছে আমাদের সংসার, ওরা থাকলে আমি থাকবো না, এই সেই। পরে আমি ভাবলাম না, আমি বাপের বাড়িতে যাব না, আর সব সময় আমি জিকির করি, আল্লাহরে ডাকি। ওই সার্জারি ওয়ার্ডের 6 নাম্বারের বারান্দায় আমি পড়ে থাকতাম, ওই সার্জারি ওয়ার্ডের ডাক্তারই আমাকে লাস্ট ওই খুব পছন্দ করতো। খুব বলতে সে আমার সাথে প্রেমও করতে চাইছে। ওই ঘটনা কখন হয়েছে, এর মাঝখানে আমি কত কষ্ট করছি। তখন হয়েছে
ওই 6 নম্বর ওয়ার্ডের বারান্দায় যখন এভাবে তাকি বাচ্চা দেয়, এখন ওদেরও একটা মায়া জমছে। পরিচালক আমারে খবর দিছে ওই হসপিটালে, আমাদের ময়মনসিংহ মেডিকেলে, ওনার সাথে দেখা করা লাগে। পরে আবার লোক পাঠাইছে, অ্যাসিস্ট্যান্ট পাঠাইছে যে যায় ওনার যোগ্যতা জিজ্ঞাসা করো। যোগ্যতা তো আমার এসএসসি পরীক্ষার সময় বিয়ে হয়েছে, তো এসএসসি পর্যন্ত আমার যোগ্যতা। পরে খালা পোস্টে দিবে, পরে বলতেছে খালা পোস্টে এনে একটা চাকরিতে ঢুকায়া দিবা। পরে ছোট তাইব, ও তো 6 মাস বাচ্চার বয়স, ওটারে রাইকা আবার পেটে যখন শুনলো একটা আছে, তখন উনি বলতেছে তাইলে উনি চাকরি করবে কিভাবে। পরে আর আমার বিষয়টা তারা কোনো গুরুত্ব দেয় নাই, তবে খাবার দিয়ে যাচ্ছিল। তো ওইখানেই এক মেডিকেলে আমার এক আপা, আপা বলতে উনি কি আল্লাহর হুকুমেই আমাকে সহায়তা করার জন্য হলো কি না, আসলো কি না, ওনার ছেলেরে নিয়ে ভর্তি হয়েছে। ওনার ছেলেরে নিয়ে ওই মেডিকেলে আসিফরে নিয়ে ভর্তি হইলে ওইখানে আমার কাছে আসে, সবসময় বলে মেয়েটা কত সুন্দর, কত ভদ্র, তোমার না দেখলে বোঝা যায় তোমার ভালো ফ্যামিলির থেকে আসছো, তো তুমি যে এনে পৈরাতা হো বাপের বাড়ি, এসে অনেক কিছু জিজ্ঞাসা করে। আমি বলছি আপা আমি না বাপের বাড়িতে আর যাব না, আমি এনেই কোনো একটা কাজ করতে চাই, যদি কোনো কাজ পাইতাম তাহলে কোনো রকম যদি আমি এনে থাকতে পারতাম তাইলে আমার হচ্ছে খুব ভালো হইতো। আপা কইতেছে তুমি আমার সাথে যাইবা, আমার বাড়ি হয়েছে, তার বাড়ি হয়েছে আমাদের ময়মনসিংহ জেলখানার সাথেই, নদীর ওই পার, তুমি আমার সাথে চলো, আমাদের এখানে একজন তোমাদের গৌরীপুরের একজন শিক্ষক আছে, ওনার একটা বাড়ি হয়েছে এটা খালিই থাকে, আর একটা 6 তলা বাড়ি করছে, ওইখানে উনি থাকেন, আর যেটা বিল্ডিং ওই বাড়িটা খালি থাকে, তুমি ওইখানে থাকবা, আর একটা বাসায় কাজ নিয়ে দি মনে, তো তুমি বাসায় কাজ করো নি, আর এই ছোট বাবুটারে হেরা দুইজন দেখবো নি। আচ্ছা আপা ভালোই তো হয়েছে, আমি তো কাজ করতে পারবো, আমি সব কাজ করতে পারি, আপনি আমার যে কোনো কাজ বাজ করে দিবেন, আমি কাজ করবো, কইরা আমি বাচ্চাদের নিয়ে থাকবো। ওই আপার বাড়িতে আমার রাত্রে নিয়ে গেছে, আপা যখন ছুটি হইলো রাত্রে, ওনার হাজবেন্ড এত রাগ করতেছে কেন আমারে নিয়ে গেল, আমারে নিছে না, আমার সাথে আরো 3টা বাচ্চা, উনি খুব রাগ করতেছে। রাগ কইরা সারাদিন সারা রাত্র উনি আর শুয়াই নাই, ওনার হাজবেন্ড আর শুয়াই না বিছনা, শুয়াই নাই, একটা বিছানাই, ওইখানে ওনারা ঘুমাবে, এখন আমারে নিয়ে বসাইছে। আমার না কেমন ভয় লাগতেছে, ওনার চোখগুলা দেখে আমি ভয় পাইতেছি। আর ওনার হাজবেন্ড একটু খারাপ টাইপের মনে হয়, আমারে কিছু মানে হাতে ধরতে চাইছে রাত্রে, পরে আমি একবারে এক কোণে যায় বইসা রইছি, খাটের এক কোণে যায় বইসা অনেক জিকির করতেছি, আল্লাহ তুমি আমারে মাফ করো, আমারে রক্ষা করো, এগুলো জিকির করতেছি যে আল্লাহ তুমি তো আমারে বানাইছো, তুমি হেফাজতের মালিক। আমি সব সময় আল্লাহরে অন্তর থেকে খুব ডাকতাম, খুব কান্না করতাম, তুমি আমারে কোনো একটা পথ দেখায় দাও। পরে ওনার হাজবেন্ডের এই অবস্থাটা দেখে মানে সে ভাবছে যে এটা আনছে যেহেতু, তাই এটার কিছু করলেও তখন কিছু হইতো না। পরে আমি সারা রাত্র এভাবে জিকির করতেছি আর পাখির মতো কাঁপতেছি আর আল্লাহরে ডাকতেছি আর বলছি আপা আপনি আমারে ওই স্যারের বাসায় না নিয়ে দিবেন। পরে কহ যাও তোমারে স্যারের বাসায় দিয়ে আসি। স্যারের বাসায় গেছে, স্যার আমার জায়গা দিছে থাকার জন্য, কিন্তু স্যারের বউ উনি বলতেছে না, ও একটু সময়ের জন্য যে আমি স্যারের বাসায় গেছি কথা বলার জন্য, আমার বাচ্চারা খুব দুষ্টামি করতেছে। পরে স্যারের ওয়াইফে বলতেছে না 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 না, এদেরকে দেওয়া যাবে না, তাদের পুরান বাড়িতে অনেক আসবাবপত্র আছে আর কি, তাদের যে নিচে খেলার গাড়ি টাড়ি আছে এগুলা নিয়ে আমার বাবুরা খুব খেলাধুলা করতেছে, ওরা খুব খুশি। বলতেছে না ওদেরকে দেওয়া যাবে না, ওদেরকে দিলে ওরা খুব অশৃঙ্খল বোঝা যাইতেছে। পরে আমার না করে দিছে যে ওই বাড়িতে তাদের জায়গা দিবে না। আমার খুব কষ্ট যে আমি যে আশ্রয়টা নিব ভাবছিলাম, যেই জন্য আসছি মেডিকেল থেকে, এখন তো মেডিকেলেও একটা জায়গা ছিল, ওইখানে ওরা খাবার দিত, ওইখানেও যাইতে পারবো না, এনেও জায়গা দিল না, এখন কই যাই। পরে আপা কইতাছে চল, তুই আমার আপা ডাকছস, তুই আমার বোনের মতোই, একদিন তোর এই শহরে নিজের বাড়ি গাড়ি হইব, আমার কেন জানি মনে হইতেছে তুই একদিন একটা ভালো প্রতিষ্ঠিত জায়গায় যাবি, এবং তোর কথাগুলা মানুষ শুনবে। এই কথাগুলা আমার ওই আপাটা বলতো। যখন আপনার খাওয়ারও নাই পেটে। খাবার তো নাই, মানে পানি পান করে দিন পার করছি, শুধু পানি। হায় হায়। পরে আপা বললো যে যা আমার বিআইনের বাসা আছে এনে ওরা ভাড়া থাকে, দেখি ওই বাড়িতে হয় কিনা। ওই বাড়িতে গেছি, একটা রুম খালি আছে, অপরিচিত কাউরে দিবে না। বলতেছে তুমি কোত্থেকে দইরা নিয়ে আসছো এই মহিলারে, আমি এখানে ভাড়া মানে বাড়িওয়ালি বলতেছে।
পরে কইছে আপা আমার পরিচিত উনি অনেক ভালো মানুষ। না, ও ভাড়া দিতে পারবে না। ও কি করে? কইছি কেবল আসলো, আসতে উনি কি কাজ করতে পারবে, ভাড়া দিতে পারবে? পরে কইছে ভাড়া না দিলে আমি দিব। আপা বলছে যে উনি না দিতে পারলে আমি দিব না। ফেরেশতা? হ্যাঁ, বেরেস্তাই তো। আর আমার যে বোনটা আপনার প্রত্যেকটা ভিডিও কিন্তু শেয়ার করে, আমার ওই বোন মোমিনুন্নেছা কলেজে পড়ে, ও আমাকে অনেকটা হেল্প করতো। আজকে আমি এনে আসছি যে সে পোস্ট করছে, তো স্টোরি দিয়ে দিছে, আপনাকে খুব পছন্দ করে সে। ও আমাকে মাঝে মধ্যে টাকা টুকা দিয়ে আসতো। ও কলেজটা আর আমি যেখানে ভাড়া থাকতাম কাছাকাছি। তো আমি ওই বাড়িতে ভাড়া গেছি, মানে উঠছি। আপা ও যখন আপা এটা বলছে যে আমি ভাড়া দিব, আচ্ছা পরে আচ্ছা তোমারে আমি চিনি, আমি ওরে চিনি না, ভাড়া তুমি দিবা। উঠছি রাত্রে। আমার নাই কারেন্ট, মানে আমাদের ঘরে ভাল্ব নাই, কোনো প্লেট নাই, হাঁড়ি পাতিল নাই, কোনো বিছানা নাই, কোনো চাদর নাই, এভাবে শুইছি। এখন শুইলে আমার একটা একটা খালি একটা খাট ছিল আর কি, আগের পুরনো ওদের ওই রুমটার মধ্যে ছিল, আগের ভাড়াটিয়ার হয়তো বা। তো ওইটার মধ্যে আমরা শুইছি। শুইছি বলতে খাবার আমার হচ্ছে, আমার ছোট বোনটা যে মমিনুন্নেছা, ও আমার 500 টাকা দিয়ে আসছিল। তো ওইটার থেকে আমি ওদের জন্য হোটেল থেকে খাবার আনাইছি। ওই বাড়ির একটা রিয়া ছিল, একটা মেয়ে আমার সমবয়সী। ও বলতেছে আচ্ছা আপনি এই বাসায় যে দিছে ও আইসা আমাদের দেখতেছে কোত্থেকে আসছি, এরপরে বাচ্চাগুলারে দেখে যে অভাব এসে এসে দেখতেছে, তারও ভিতরে মায়া বসছে। বলতেছে আপা আমি আপনাদের খাবার আনায় দিই, হোটেলটা কই আমি দেখাই দিই। তো হোটেলতে খাবার নিয়ে আসছি, আনলে খাইছি, খাওয়াটা পরে শুইছি, শোয়ার পরে ওই যে খালি বিছানার মধ্যেই শুইলে আমার বাবুর হচ্ছে গরম লাগতেছে। একটা হাত পাকা ছিল ভাঙা, ভাঙা, ওটার কোনো ডেডি মানে ধরার কিছু নাই, ওই যে প্লাস্টিকের পাকাগুলা ছোট, ওইটা পাইছে আমার ছেলে। এখন ছেলে, মেয়ে পাইছে ওটা দেখে বাতাস করতেছে, এখন ছেলে এটা আমারে দিবি, আমি বাতাস করব। এখন দুই ভাই বোনে লাগছে ঝগড়া, হেও সারে না হেও সারে না, লাগছে দুইটা মারামারি। এখন আমি ওদেরকে ফিরাইতেছি, পরে বড় ছেলেটা উঠতে হাইরে বেড়া ঘুরা ভাঙ্গালতেছে, কয় যে তুই এ, আমার মেয়েরে মারতেছে প্রচন্ড, আর ভেড়ার মধ্যে যে বাইরেতেছে টিনের বেড়া। তো ওরে বাড়ি উলিয়ে আসছে, আইসা সাইরা রাত্রেই আমাদেরকে বের করে দিছে। যে এই আমি বলছিলাম যে ভাড়া দিমো না, ওই কুহিনুরাই সেরকম একটা ভাড়াটিয়া ভাড়া দিল, আমার অন্য ভাড়াটিয়ার ডিস্টার্ব হচ্ছে, এরা এখনই এরকম মারামারি করতেছে, এরা পরে কি করবে। পরে মানে আমার রাত্রি ওই করতে গিয়ে আমি বলছি আপা আচ্ছা ঠিক আছে, আমি তো এই রাতে এখন আর কই যামু, রাত্রে 12টা 11টা বাজে গেছে। তো পরে দেখি দিনের বেলা কোথাও কোনো ব্যবস্থা হয় কিনা, আমরা রাতটা থাকি। পরে মানে দিবেই না, ওনার হাজবেন্ড খুব রাগ করতেছে, তুমি আজে বাজে মহিলা এনে ভাড়া দিয়ে দিছো, তুমি আসলেই কুবেয়া। ওর হাজবেন্ড আমার সামনে ওরে বকতেছে। ওনার হাজবেন্ডের সাথে তো আর কথা বলার চান্সই পাইতেছি না। পরে আমার ছেলে আবার ভিতর দিয়ে দরজা লাগাই দিছে, আমি বাইরে ওনাদেরকে কথা বলতেছি, আমার ছেলে বাইরে ভিতরে দরজা লাগাই দিছে রাগে, যে তোদেরকে ঘরে আসতে দিব না। ওই তখন আমি রাত্রে সারা রাত্র বাইরেই বৈশা কাটাইতেছি। পরে 1টা 1:30টা বাজে, তখন অন্য ভাড়াটিয়াদের চোখেও বাজলো যে এই মহিলা বাজে, ওই মহিলা ভালো না, বাচ্চারা ভালো না, এখানে মানে এদেরকে দিছে, আমরাই থাকবো না কালকে, ওরাও এরকম কমপ্লেন করতে। পরে আমি আচ্ছা যেটাই হয়েছে আমি সকালে চলে যাব, আপনাদের কাছে মাপ চাইতেছি। বাবু তো বুঝতে পারে নাই। পরে সকালে আমার ছেলে এমন বিরক্ত শুরু করছে বড়টা, তুমি আমার এখনই দিয়ে আসতে হইব, না দিয়ে আইলে মানে আমার চুল যে ধরছে, চুল সে ছিঁড়েই ফেলবে, আমারে তার বাড়িতে দিয়ে আসতে হবে। ওই ছেলেটারে, ওই ছেলে হচ্ছে এনে থাকলে তার অস্বস্তি, ও একলা আবার এদিক সেদিক জায়গা। 2-3 দিন তাকছি, দেখি যে সে একলা নদীর পার হয়ে যাইতে, তাহে যে নদী পার হয়ে আপার বাসায় গেছিলাম, ওই নদী পার হয়ে পরে একটু পর পরে, এখন যদি সে মারা যায়, কোনো দুর্ঘটনা হয়, তখন তো আমার নামে মামলা দিবে। এখন না আমি ওরে ধরে রাখতে পারতেছি, না ওরে আমি ওর বাড়িতে দিতে পারতেছি, এমন এক বিপদে পড়ছি। পরে একলা মেডিকেলে, একদিন রাত্রে হুম, 12টার দিকে রাত্রে মেডিকেলে আইসা পড়ছে, ময়মনসিংহ মেডিকেলে। হুম। আমি সারা রাত্র এত চিন্তা, আল্লাহ আমি এইভাবে বাচ্চাদের নিয়ে আসছি, এখন যে এই ছেলে আমার হারাইছে, 12টা 1টা বাজছে, সে আসে না, ঝড় বৃষ্টি আর মানে দিনের খুব তর্জন গর্জন, আমার বাবু কোথায়। বোন, আপনার লাইফের পরিবর্তনটা শুরু হলো কেমন করে এই যন্ত্রণা থেকে? ওই যন্ত্রণা থেকে আমি ওই বাড়িতে মানে এটাই আমি আসতে চাইতেছি আর কি, ওইখান থেকে। পরে ওই বড় বাবুটারে আমি আর রাখতেই পারি নাই।
আমার বাপের বাড়িতে এসে দিয়ে গেছি, আম্মা আমি এরে রাখতে পারি না, ওরে তুমি যেটা করার করো, হয়তো ওর বাপের খবর দিয়ে দিয়া দেও, আর নাইতো ও দুর্ঘটনা করবে, হয়তো হারায় যাবে, কেউ ধরে নিয়ে যাবে গা, আর নাই তো সে হচ্ছে ওই মারা যাবে, আমি এটা আর পারতেছি না। পরে আমাদের বাড়িতে সে একলাই গেছে গা ওদের বাড়িতে, তো ওটা গেছে গা, তুমি যেহেতু আমি আনতে আইনা রাখতে পারি না বা তোমার জন্য যন্ত্রণা হচ্ছে, তো তুমি যাও গা। ওই কিন্তু আমি তখন থেকে ওইটারে আমি মন থেকে যে যা তুই গেছস গা, তোর মতে তুই থাক, এখন হয়েছে ওদের মতো, সেম ওদের মতো। আর ওই সাথে যেগুলো আছে, আমার মেয়েটা মাশাল্লাহ কোরআন তেলাওয়াত মানে অনেক, সে অনেক মেধা কোরআনের প্রতি অনেক ছোট্ট বাবুটাও মাদ্রাসায় দিছি পড়তেছে। ওই ছোট বাবু যখন তাই 6 মাসের, ওই বাড়িতে আমার ভাড়া দিল না। পরে ওই রিয়া যে রাত্রে দেখছিল, ওই রিয়া আমারে বলতেছে, শোনো আমাদের আমি যে রুমে থাকি এই রুমের সাথে একটা বাঙ্গা রুম আছে, এটা কেউ ভাড়া নেয় না, যদি তুমি তাকো 600 টাকা দিলে ওরা মানে দিয়া দিবে, আর বলবো আমাদের পরিচিত। ওই রিয়া বলল। তো সকালবেলা আমি ওই বাসাটায় গেলাম। বাসাটা কেন ভাড়া নেয় না, এটার কোনো দরজা নাই, দরজা আছে এটা ভাঙ্গা, তারপরে বেড়াগুলো চারদিকেই ছুটে গেছে, মাটির ঘর, নিচে মাটি, ফ্লোর না। তারপর একটা বাথরুম, এত বিশ্রী বাথরুমটা, মানে এটার কোনো ঢাকনা নাই, এটা খোলা, এনে বসা খাবে, আর এখানে বাথরুমটা খোলা, অনেক বড়, মানে 5-6টা ভাড়াটিয়ার একটা বাথরুম। তো এই রুমটাতে উঠছি, উঠা ওটাও তাও 600 টাকা। প্রতিদিন খালি টেনশন করি কিভাবে আমি 600 টাকা দিব, একটা দিন যায় না, একটা দিন যাইতেছে আমার একটা বছর মনে হচ্ছে, যে দিন তো যাইতেছে খুব দ্রুত, কিন্তু টাকাটা তো আমার 600 টাকা দিতে হবে। তো পরে কোনো কাজের সন্ধান করতেছি, যে কোনো একটা কাজ যদি পাইতাম। তখনও তো প্রেগনেন্ট আপনি? হ্যাঁ আমি প্রেগনেন্ট, তখন যে 2 মাসের পেটে আমার বাবুটা ছোটটা, আর তাই হলো 6 মাস 7 মাস। তখন ওই প্রেগনেন্ট অবস্থায় না কেউ কাজও দিতে চায় না, যাদের বাড়িতে গেছি বাড়া ওই আন্টিরা হচ্ছে ও গরু জবাই করে, ওরা 5-6টা গরু জবাই করে ডেলি, ওদের বুড়িগুলা পরিষ্কার করে দিলে ওরা টাকা দেয় 50 টাকা করে প্রতিটা বুড়ি। তো আমি কইতেছি আন্টি, ওরা আবার ওদের ওদের আমার ছোট বাবুটারে কিন্তু ওদেরকে দিয়ে দিছি, ওদের 6টা 7টা বাচ্চা হয়ে মারা গেছে, ওই ভাইয়া আর ভাবি, আন্টির ছেলের আর বউয়ের। তখন আমার বাবুটা না পেটে, ওরা বলতেছে দেখ, ওরা আর কি সাথে রুমে ওদের নিজস্ব বাসা, আর আমি তো ভাঙ্গা বাসায় এটা কি ভাড়া, বলতেছে দেখ আমাদের 7টা বাচ্চা হয়ে মারা গেল, আর ওর পেটে আল্লাহ কেন বাচ্চাটা দিল, আমার ছোট বাবুটা, ও তো বাচ্চা চায় নাই, আসলে তো আমি চাই নাই বাচ্চা, তো বাচ্চা কেন হইলো ওর পেটে। আচ্ছা, ওই আমার আঙ্কেল আসছে, যে ওই বাড়িওয়ালা আঙ্কেল আইসা বলতেছে, ওনারে নিয়ে আসছে, যে বাবা তুমি যদি তোমার মনে হইতেছে তুমি ভালো ঘরের, তুমি হচ্ছে রাগ করে আসছো, এটা শুনছি, তোমার আন্টি বলছে, তুমি এনে থাকতেছো, ভাড়াটারা কিচ্ছু লাগবে না, তোমার যা যাবতীয় খরচ আছে আমরাই দিব, তোমার বাবুটা হইলে আমাদের দিয়ে দিও। ভালো প্রস্তাব। ভালো প্রস্তাব না? তখন তারা আমার মানে আমার খাওয়া দাওয়া সব কিছু বিষয়, এখন না গরুর কলিজা গরুর মাংসই সে রান্না করে নিয়ে আসে, আসলে আমার ভাতটা দিয়া যায় মাঝে মধ্যে, ওই মামা যে খাবারটা দেয় ওই খাবারটা খাইলে আমি আমার বাচ্চাদের নিয়ে ওই দিন আমি সন্তুষ্টিতে খাইতে পারি। পরে একদিন চিন্তা করলাম, উনি যে আমারে এইভাবে করে, মামা যে তো আদর করতেছে, আমার এই বাচ্চা যদি আমি পরে না তাকে মারা যায়, তখন তো আমি তাদের কাছ থেকে যে খাইতেছি এটা তো আমার জবাবদিহি করতে হবে, আমি বাচ্চা পেটে রেখে ওই বাচ্চারে নিয়ে আমার খাবার খাইতেছি, সঠিক। এটা তো ঠিক না, আমি তো এটা ভুল করতেছি। পরে বলছি, মামা আপনারা আমাকে শুধু, আমি আপনাদের এখানে থাকবো, আমার একটা কাজ দিবেন, আমি একটা কাজ করব, আর বাচ্চা তো এখনো হয় নাই, যদি বাচ্চা মারা যায় বা বাচ্চা তো বাচ্চার বাবার, ও তো তখন আইসা আমার কাছে দাবি করতে পারবে, আর যদি সে নিয়ে যায়, এখন নেয় না যদি, তখন যদি দিয়ে দিলে নিয়ে যায়, এরকম একটা চিন্তা ভাবনা, যে আমি কিভাবে একটা বাচ্চা পেটে রেখে আপনাকে দিব, আমারে তার চেয়ে ভালো একটা উপকার যে আপনি আমার একটা কাজ দেন, আপনাদের এনে একটা কাজ দেন, আর আমি হচ্ছে আপনাদের মেয়ের মতো আপনাদের বাসার কাজ করব, আমারে যাতে এনে থাকলে ভাঙা ঘর দরজা টরজা নাই, একটু নিরাপত্তা, একটুকু আবেদন আপনার কাছে, যে আমি একটু বাচ্চাদের নিয়ে যাতে নিরাপত্তায় থাকতে পারি, কেউ আমাকে কিছু না বলে, ঘরে দরজা নাই জালনা নাই, তারপর চেহারা ছবি মোটামুটি, আমাকে কোনো এক সময় শাবনুর আপা ডাকতো বা পপ্পি ডাকতো স্কুলে, যখন আমরা পড়াশোনা করছি,
স্বাস্থ্য টাস্থ্য বেশ ভালোই ছিল। আর আমার বাবার অর্থনৈতিক অবস্থা খুব ভালো। আমার ভাইয়েরাও সরকারি চাকরি করে আর কি। তো আমি আমি এটাই বললাম যে, "মামা আমারে একটু নিরাপত্তার ব্যবস্থা কইরা দিয়েন আর আপনাদের এনে একটা কাজ দেন। আমি এনে কাজটা কইরা বাবুদের নিয়ে চলি। আর বাচ্চা হইলে এটা পরেরটা পরে দেখা যাবে। আমি আছি যেহেতু পরে যদি কোনো ঝামেলা না করে দিয়া দিবনে।" পরে কইতাছে, আমাদের তো বুড়ি দইতে হয়।" পরে আমাকে ওই বুড়ি দেওয়ার কাজটা দিল। আমি বুড়ি দইতে বুড়ি তো ওরা নামায়া দিয়ে আসতো আরকি। ভাইয়া দিয়ে আসতো যে ২ টা ৩ টা গরুর একসাথে বুড়ি দিয়ে আসতো আর বলতো, "তুমি এটা ধুইতে থাকো।" হুম, তখন আমার ছোট তাইবরে যখন ওটা ৮-৯ মাস বয়স হয়ে গেছে আর পেটের বাচ্চাটা হলো ৬ মাস ৭ মাস এরকম হইছে হয়তোবা। একটু আমার মনে নাই তেমন। তো আমি ওই বাচ্চাটারে ঘাড়ে বসায়া, ব্রহ্মপুত্র নদ কিন্তু অনেক বড়। মানে ওইটার পাহাড়ের মতো মনে হয়, অনেক উঁচু। তো ওইখান থেকে নামতাম, উঠতাম। নামতে নামতে পারতাম সহজেই। কিন্তু ওই যে বুড়িটা যখন নিয়া উঠতে হইতো আমার শরীরটাই ভার। হুম, তাইবরে আমার নিতে হইতো কুলে। আর বুড়ি ২ টা গরুর বুড়ি অন্তত কম হইলেও ৪০ কেজির মতো। ২ টা বালতির মধ্যে নিতাম। নিয়া থাইবরে আগে ওই উপরে বসায়া, পাড়ের উপরে আইসা দিয়া, পরে এই দিয়ে আবার নদীর নিচ টেনে। আবার ছেলেরে নিচে রাইখা আসলে যদি পইড়া যায়, এইভাবে প্রতিদিন আমি বড়িগুলা ধুয়ে দিই। ধুয়ে পরিষ্কার কইরা এইভাবে অনেক ওজন বুড়িগুলা যে নিয়া নামি উঠি। এত পরিমাণ কষ্ট আর আমার বাচ্চাটা এনে বইসা থাকে। বাচ্চা বইসা থাকতে, থাকতে একসময় দেখা যায় হ্যাঁ নদীতে নাইমা পড়ে, ভুঁড়ি ধইরা রাখে। মানে এটা করে। মাঝে, মাঝে ওরে তালা দিয়া রাখতাম ঘরে। ঘরে তালা দিয়া আইসা বুড়ি ধুইতাম। ঘন্টা ১, ২ ঘন্টা, ৩ ঘন্টা যাইতগা। তখন ৮-৯ মাস ১ বছরের বাচ্চা। এভাবেই অনেকদিন, মানে ওই যে প্রতিটা দিনের প্রতিটা সিঁড়ি বাওয়ার কথাটা, বাচ্চা পেটে নিয়া বা কুলে নিয়া আর বুড়িটা নিয়া যে উঠতাম, প্রত্যেকটা নিঃশ্বাস আমার ভিতর থেকে যে কত কষ্টে বের হইতো। এভাবে আমি আবার পাশাপাশি বাসায়ও কাজ নিছি। এই টাকা দিয়ে তো আমার হয় না। আমরা ৪ জন মানুষ। মোটা চাইলের ওই যে রেশনের চাইলটা দেয় না? ওইটা আমি আরকি ওই সিরিয়াল ধইরা যাইতাম। মহিলারা সিরিয়াল করতো। ওইখানে ওরা চাইল দিত। কম টাকা দিয়ে ৳১৫০ দিয়ে মানে ৫ কেজি চাল পাওয়া যাইত, আটা পাওয়া যাইত। ওই আটার জন্য সিরিয়াল, আমার বাচ্চা পেটে একটা কুলে তখন ওই রোদের মধ্যে সিরিয়াল ধইরা দাঁড়ায়া থাকতে, থাকতে দেখা যায় ৫০ জন ৩০ জনের পিছনে মানে মাথা ঘুইরা, ঘুইরা পইড়া যাইতাম। পইড়া যাইতাম, মাথায় পানি দিয়ে আসতাম, আবার দাঁড়াইতাম, আবার বলতাম, "আপা আমার এই জায়গাটা আমি একটু খারাপ লাগতেছে। তো চাইলটা আমার আসলে আপনারা একটু দিয়েন, বইলেন আমাকে যে ডাক দিয়েন আমি আসবো।" বাচ্চারা তো দুষ্টামি করতেছে, বাবু এই রাস্তার মধ্যে দেয় তো, মেয়েটাও আবার ৫ বছরের। ওইটাও এদিক সেদিক জায়গা ওদেরকে দেহা লাগে। তো ওইভাবে মোটার চাইলের ভাত আইনা রান্না করতাম। ওই ভাত আমার বাচ্চাদের কাছে কি যে ভাল লাগতো। ওই ভাতেও শর্ট পইড়া যাইত। দেখা যায় ৫ কেজি চাইল আইনা আমার ১০-১২ দিন নিতে খুব কষ্ট হইতো। এরপরে হচ্ছে রুটি যদি ৫-৬ টাও বানাইতাম, আমার এই ছোট বাচ্চাটাও রুটি খাইয়া ফেলত। তাদের এইগুলা খুব ভাল লাগতো। তখন ওই রুটিটা খাইতো আর একসময় দেখি যে পেট এতটুক বড় হয়ে গেছে। হাত পা এরকম চিকন হয়ে গেছে। মানে এই ১০ মাস, ১১ মাস, ১ বছরের বাচ্চা ও তো বুকের দুধ খাবে। এখন বুকে তো দুধ আসে না। ছোট বাচ্চা পেটে এখন দুধ শুকায় গেছে। তো ওইটা ভাত খায় আর ভাত খাইতে, খাইতে পেট হয়ে গেছে এই মোটা। তখন এইভাবে প্রায় আমি ৬ মাসের মতো, ওই যে বাচ্চা ২ মাসে পেটে নিয়ে যাওয়ার পর ওই ৯ মাস পর্যন্ত এই বুড়িও দইছি। আবার আরেক আন্টির বাসায়। বলতেছে, "এই মেয়েটা তো খুব ভালো।" মানে আশপাশে এখন সবাই আমার জন্য খুব পাগল। আমার আচরণ থেকে আমি নামাজ পড়ি, সারা রাত্র জিকির করি। যখন আমার তো ঘুম হয় না। ওইখানে তো ঘুমের সুন্দর ব্যবস্থা নাই। ওইটা একটা লাইট আনাইছিলাম খুব কষ্ট কইরা। লাইটটা সেট করাইছি, টাকা দিতে হয়। মানে মিস্ত্রি আনা। তো আমি তারপরেও অনেক পরে অনেক পরিচিত হয়েছে। আমার এক আন্টি ও বলতেছে, "আচ্ছা আমাদের তো কাপড় ধুইতে হয়, ঘর মোছার লাগে। কাজের মহিলা খুঁজতেছি।" আমি বলছি, "আন্টি আমি পারবো।" "তুমি কেমনে পারবা? তোমার তো" আমার নিয়ে গেছে তাদের বাসায়। "কেমনে পারবা? তোমার তো একটা পেটে একটা গুলো।" আমি বলছি, "আমি যদি করতে পারি তাহলে আপনি কাজটা দিবেন না?" পরে বলছে, "তোমার যোগ্যতা কি?" মানে আমার যোগ্যতা বলছি। এরপরে আমাদের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে, "আচ্ছা ঠিক আছে তুমি কাজ করো।" কাজ তো করি প্রতিদিন, কাপড় ধোয়া। ওনাদের বাসায় কাপড় ধুইলে আমাদের ভাত-টাত দিয়ে দেয়। ওনাদের বাসায় যে স্পেশাল খাবার-টাবার আছে এগুলা দিয়ে দেয়। ওইটি আমি বাচ্চাদের নিয়ে, আমি তাও আলহামদুলিল্লাহ যে আমারে কেউ মারে না, আমার বাচ্চাদের কেউ মারতেছে না। আমি ভালো রকম মানে বাসা ভাড়াও দিয়ে যাচ্ছি, কোনো ঝগড়া, কোনো কমপ্লেইন নাই।
আমি আমার মতো করে দেবো, কষ্ট হোক, তারপরে ওইটা আমার কাছে ভাল লাগতেছে যে কারো কাছে জবাবদিহি করতে হয় না, কোনো টর্চারিংয়ে নাই। এইভাবে আমার আরো 7-8টা মাস গেছে অনেক কষ্ট করে। পরে এইভাবে দিন পার করতেছি। আরেকটা কাজ নিছি পরে, ও তখন ওই বুড়ি আর নিয়ে সহ্যই হয় না, ওইটা নিয়ে নামলে আর উঠতে পারি না। উঠলে মানে এত কষ্ট হয়, মনে হয় যে আমার আত্মাটা এই পর্যন্ত আইসা গেছে, আমি মনে হয় যে মরে যাব, মাথা গরম হয়ে যা। মানে প্রেগনেন্সির লাস্ট টাইমটা কিন্তু খুব খারাপ যায়, শরীর এত ভারী হয়েছে। তখন আমি আমার কাজটা ছেড়ে দিছি। পরে আরেকটা বাসায় কাজ দিল যে সিঁড়ি ঝাড়ু দিবা 6 তলা পর্যন্ত। আর একজন স্যার ছিল যে পানি উন্নয়ন বোর্ডে চাকরি করতো, ওনার ওয়াইফ আর কি বাচ্চা হয়েছে, তো ওনার ওয়াইফের ওই বাচ্চারে নিয়ে কোনো কাজ করতে পারে না, ঘরের সব কাজ আমি করে দিয়ে আসতাম। পরে দেখা যাইতেছে বাচ্চা হয়ে সারলেও 14 দিন আমার বিরতি। ওই 14 দিনের বাচ্চা নিয়ে আমি ওদের বাসায় কাজ করছি। ওই ব্লিডিং, এত ব্লাড যাইতো, মানে বাচ্চা হয়েছে 14 দিন পরে কিন্তু প্রচন্ড ব্লাড যায়। জি। ওই ব্লাড যাওয়া অবস্থায় আমি ওই ওদের বাসায় কাজ করছি। একটা সময় দেখা যাইতেছে যে বাসায় কাজ করতে করতে ব্লাড যেহেতু বেশি যাচ্ছে, পরে ভিক্ষা করতে গেছি। ভিক্ষা করতে গেছি, মানুষের কাছে হাত পাচ্ছি, চাল দিছে মানুষ, আমার বাবু, আমিও হাতে করে নিয়ে আসতে পারি না, আমার 5 বছরের মেয়েও পারে না। দেখা যায় ডাইলে ফালায় দেয়। কি অবস্থা, অনেক দূর দূরান্ত গ্রামে হাইটে যাইতে হয়, এভাবে কয়েকদিন আমরা ভিক্ষা করে সেটা। আবার ওই ভিক্ষা তো করছি, ও আমার বাচ্চারা আবার দোকানে যায় হাত পাইতে দাঁড়ায়। তো ঈদের দিন আমি আমার মেয়েটারে খুব মারছিলাম। ঈদের আগের দিন ওই গলার হার কিনবে, আমি বলছি তোর বাতি দিতে পারি না, তোর গলার হার কিসের আবার, মানে সে বাপে দে, তুই বাপের এনতে আনগা যায়। অনেক রাগ করে ওই দিনে আমার ওই ঘটনাটা খুব মনে পড়ে যে আমার মেয়ে একটা হার চাইছিল, ওই হারটা দিতে পারি না, বাইরে দিতে পারে। শেষে আমি খুব কান্না করছি যে তুই হার চাইছিস, ওই জন্য তোরে আমি যা মার দিচ্ছি। পরে ওই এলাকার মানে কুখ্যাত, ওরা একটু সন্ত্রাস টাইপের, ওদেরকে খুব ভয় পায় তা বিভিন্ন খারাপ একটু লোকগুলা, ওরা দেখে আমার মেয়েরে হার কিনে দিছে। ওই দিনটাও গেছে। আচ্ছা যাই হোক, ওটা গেল। আমার অনেক অভাব, অনেক কষ্ট গেছে। তারপরে আমি আমার ন্যায়, আমার সততা, আমি কোনো কিছুই কারো কাছে বিক্রি করি নাই। আমি আমার ইজ্জত নিয়ে আমি মানুষের বাসায় কাজ করছি। তো আমি চাই যে মেয়েরাও যাতে আমার মতো, যারা অবহেলিত, ওরা যাতে আল্লাহর উপর ভরসা করে। আপনার পরিবর্তনটা কোত্থেকে হলো বোন? পরিবর্তনটা তখন হচ্ছে আমার এই বাবুটা যখন, ছোট বাবুটা 2 মাস বয়স প্রায় হবে, তখন হচ্ছে 1 মাস 26 দিন আমার ওই বলতেছে কি, না সব ওরা তো বাচ্চা হওয়ার আগের থেকেই চাইতেছে, বাচ্চা হয়েছে 2 মাস হয়ে গেছে তাও আমি দেই না, মানে আমি দিবই না বাচ্চা। আমার বাচ্চা আমার পেটের তো হয়েছে, আমার কষ্ট নাই, ও বুকের দুধ খায়, আমি দিয়ে দিলে আমার খুব কষ্ট হবে। আবার ওই আমার তাইব কি করে, ওটার গলা টিপে ধরে রাখে। আমি বাসায় কাজ করতে যাই, ওই কথাটা বলি নাই, বাসায় কাজ করতে যাইলে আমি ওই তাইব আর ওই মাহিয়ারে আমি ঘুম পাড়ায় রাইখা যাই, বাইরে তালা দিয়া যাইগা। তখন ওই তাইব এসে দেখি যে এটার গলা চাপা ধরছে, বিছুন দিয়ে বাইরে হইতেছে বা বালিশ চাপা দিয়ে রাখছে। তখন অন্য ভাড়াটিয়ারা বলতো, তুমি আসলেই খুব বুকামি করতেছো, এই বাবুটারে এরা নিতে চাইছিল, দেও না, বাবুটারে তো ওই মাইরে ফেলবো। আবার তালা মাইরা তুই যাও, আমরাও যাইতে পারি না। আর ওরাও তো রিক্সা চালায়, মানে এনে যে 14টা পরিবার ছিল, ওরা বাসায় কাজ করতো আর রিক্সা চালাইতো। খুব গরিব বাড়িটা ছিল আর কি, ভাড়াটিয়ারা খুব গরিব ছিল। তো সবাই জায়গা কাজে, তো আমার বাচ্চা দেখার তো দেয়া নাই। দেখি বিছনাতে টান দিয়ে ফালাইয়া দেয়, কয়দিন এরকম ছোট বাচ্চা ঈদের মধ্যে ফালাইয়া দিছে, মাথাটা তো ফুললে গেছে। আমার মরিয়মের কুলে দিলে, যেটা বড় মেয়েটা, ওইটাও ফালাইয়া দিত, কুলে রাখতে পারতো না। তখনও আমি হচ্ছে দেই না, আমি দিব না, আমি তার বাচ্চা দিবই না। পরে একদিন স্বপ্নে দেখি আকাশ থেকে এরকম একটা লাইটের আলোটা যেরকম না, এরকম আলো আমার শরীরে আসতেছে। আমি এরকম আলো যেন আমার ভিতরে আসতেছে আসমান থেকে সরাসরি। এগুলা তো বল আর না করছে, আমি বলি এই আলোগুলা আমার ভিতরে আইসা ঢুকতেছে। এই 2-3 দিন পরে আরেকটা স্বপ্ন দেখি যে কেউ একজন বলতেছে যে এই বাচ্চাটা তোমাকে পৃথিবীতে আল্লাহ তাআলা দিছেন, তোমার মাধ্যমে ওকে দিছে। এই স্বপ্নে দেখলেন হ্যাঁ, আপনি? এই বাচ্চাটা তোমার মাধ্যমে এটা ওকে দিছে, তুমি বাচ্চাটা ওকে দিয়ে দাও। কেউ একজন আমাকে বলতেছে, অথচ তাকে আমি দেখতেছি না। তা আমার বাচ্চাটা ওকে দিয়ে দিব, আমার 2 মাস হয়েছে, আমি পরে স্বপ্নতে যাই গিয়ে, আমার 2 মাস হয়েছে, বাচ্চা হয়েছে, আমি দিচ্ছি না। কিন্তু আজকে এটা কি স্বপ্নে দেখলাম, মানে ওই বাচ্চাটা ওকে দিয়ে দাও বলার পরে আমি বাচ্চাটা ওর কুলে দিছি স্বপ্নে। কুলে দেওয়ার পরে মানে সে একটা খুশি যে হয়েছে, সে যে একটা হাসি দিছে আমার বাবুটা কুলে নিয়ে, তখন বলছে আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গেছে।
তো আল্লাহর তরফ থেকে। আমার স্বপ্নটা হচ্ছে এটা যে সে বলতেছে যে আল্লাহ my তোমার God. প্রতি খুশি হয়ে গেছে, তুমি বাচ্চাটা যে দিছি আমি ওর কুলে, ওর যে 6টা মারা গেছে 7টা, তো বাচ্চাটা যে কুলে নিয়ে একটা হাসি দিছে, তখনই কেউ বলতেছে যে আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গেছে। আহ, এই স্বপ্নটা দেখার পরে না আমি আর মায়া করব না, আমি বাচ্চা ওকে দিয়েই দিব, এখন যাই হয় হবে। ওই বাচ্চা আমি তার কুলে দিয়ে আসলাম পরের দিন। ভাবি বলতেছে যার কাছে দিছি, যাদের বাড়িতে ভাড়া থাকতাম, তোমারে তো বলছি বাচ্চা দেও না, আজকে বাচ্চা দিয়ে গেছো গা। আমি ভাবি আপনারে দিয়ে দিছি, বাচ্চা আপনার কাছে থাকলেও যেটা, আমার কাছে থাকলেও এটা, আপনি ওরে পালেন, আমিও দেখবো আপনিও দেখবেন। এই যে অসুস্থ, আজকে সকালেও ফোন দিছে যে অসুস্থ, কি করা যায়। পরে আমি বলছি ডাক্তার আমি দেখাবো, ওরা অনেক টাকা খরচ করে, ওরা অনেক বড় লোক। তো তারপরে হচ্ছে একটা বিষয় যে ওরা কসাই, কিন্তু ওদের নিজস্ব বাড়িঘর আছে শহরে, নিজস্ব অনেক কিছু আছে, অনেক আদর করে আমার বাবা, ভালোবাসে বাচ্চাকে। অনেক আদর করে। একটু অসুখ হইলে ওরা আগে শেষ হয়ে যায় টেনশন করে। দাদা দাদি সবাই আদর করে। সবাই অনেক আদর করে, যে আদরটা আমার ওর রিয়েল দাদা দাদি জীবনেও করতো না। যে খুবই ভালো ডিসিশন নিয়েছেন, হ্যাঁ খুবই ভালো সিদ্ধান্ত নিয়েছেন। হ্যাঁ ভালো সিদ্ধান্ত। ওই বাচ্চা আমি দিয়ে দিছি। হুম। তো ওই বাচ্চা দেওয়ার পরে ওরা আমার প্রতি খুব খুশি, আমিও। আচ্ছা, পরে আমার মা আসছে বাড়িতে, হুম। আয়াসাইরা কইতাছে আমার বংশের মধ্যে তুই যা করা করলি, মানে আমাদেরকে হেড করতে যতগুলা প্রসেসিং লাগে তুই সবগুলা করছ। এক, তুই তুই হাজবেন্ডের ঘরতে ফিরে আসছিস, এটা একটা দুর্নাম। দ্বিতীয় হয়েছে তুই আসছিস এখানে শহরে, মানুষে খারাপ চোখে মানে দেখতেছে, খারাপ বলতেছে তোকে, বলতেছে যে তুই ওখানে খারাপ কাজ করিস, মানে এটা সবাই বলতো, এই কথাটা আমাকে সবাই বলতো। আমি বলতাম আচ্ছা আমি তো আমার আল্লাহর তো দেখতেছি আমি কি করতেছি না করতে, নাইলে চলে কেমনে ওই কাজটা করে, মানে এটা সবসময় আমার ভাইয়াদেরকে বলতো, আব্বা আম্মারে বলতো। আর আমি আল্লাহর উপরে ভরসা করতাম যে না, তোমাদের একদিন ভুল ভাঙাইয়া দিব আমি। পরে ওইভাবে আমার আম্মা আইসা বলতেছে যে তুই যত প্রসেস লাগে সবগুলা করছস, তুই আমাদের হেড করছস, বাচ্চা দিয়ে দিছস, এটা কি আমাদের বংশে কেউ দিছে বাচ্চা? এবার বাচ্চা পালতে দেওয়াটা এটা আমাদের মানে কেউ করছে? এই ঘটনাটা তুই যে করলি। পরে আমি বলছি আম্মা আমি না এরকম এরকম আমি স্বপ্নে দেখছি, আমি খুব চেষ্টা করছি, তো আমি দিতে চাই না, এইভাবে দিছি। পরে আম্মা কয় তোর কাছে কোনো বাচ্চাই দিব না। আম্মা 2টা বাচ্চাই নিয়ে গেছে গা, আমার তাইবরেও নিয়ে গেছে, আমার মরিয়মরেও নিয়ে গেছে গা। তখন আমি একলা, এখন তো আরো একলা, আমি খুব কান্না করি, আমার আজকে একটা বাচ্চাও নাই। আমার যে বাচ্চাদের জন্য এত কষ্ট, আজকে এই বাচ্চা সবগুলাই নিয়ে গেছে। আমি একলা ঘুমাইতে পারি না, আমার খাইতে পারি না, আমি আমার কারো কাছে গেলে ভাল লাগে না, আমার খুব কষ্ট হয়েছে, আমার বাচ্চাগুলো আমার কাছে নাই। পরে আমি আবার বলি আচ্ছা আমার মায়ের কাছেই তো বাচ্চাগুলা, আম্মা তো দেখতেইছে। এটাই আমার আমার মনে পড়ে যে এত কষ্ট করলাম এদেরকে নিয়ে, আমার বাবুটা হাত পাততো দোকানে যায়, আমার তখন 5টা টাকাও ছিল না যে 5 টাকার একটা মজা কিনে ওরে নিয়ে আসবো, মারতাম। আর এই ছোট বাবুটারে মাঝে মাঝে বলতাম আব্বু আমার তো টাকা নাই, তুমি টাকা তুমি দোকানে যাও না, আমার খুব কষ্ট হয়, তুমি তো মজা খাও, আইনা দে মদ দোকানদার দে, পরে তো আমি টাকা দিতে পারি না, তুমি আর যাও না। নেক্সট সময় বুঝাইলে আর যাইতো না, মানে ওই যে ছোট বাবুটা তাইবটা। আমি তখন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতাম যে দেখছো আজকে না করছি, সুন্দর করে বুঝায় সে যায় না, কিন্তু মায়েরা যদি আনতাম তো তখন যাইতো গা, তখন আরো যাইতো। বলতাম আব্বা আমার না অনেক শরম করে, তুমি যে 5 টাকা 10 টাকার মজা খাও ওইটা তো আমি দিতে পারি না। পরে ও তখন এই মুহূর্তে যখন ওই মজাগুলা খাইতো হাত পাততো, তখন মসজিদের সামনে আমার মেয়েটারে বলতাম, আরে আরে যে এই বাড়ির আরেকটা ল্যাংড়া মহিলা ভিক্ষা করে, মসজিদের সামনে দাঁড়ায় থাকলে টাকা দেয়, তো ওই টাকা নিয়ে আসে না। আমি বলছি মরিয়ম তুমি দাদির সাথে যাও, ওইখানে টাকা দিবে, ওই আমি তো আর পারি না। আমার মেয়ে না এভাবে 2-3 মানে 5-6-7টা মসজিদের সামনে শুক্রবারে যায় টাকা চায়, টাকা চাইতে চাইতে একসময় দেখি যে সে ভালো অভ্যাস হয়ে গেছে। ওই দাদিরে, যে দাদির সাথে যায় ওই দাদিরে পিছনে রেখে সে আগে টাকা চায়। তখন উনি খুব রাগ করে, তরে তেহা দিলে পরে আর আমারে দেয় না, ওই আমার মরিয়ম। পরে ওনার রাগ করে, পরে আমি কইতেছি আমি তো খুব খারাপ মা, যখন ওই এটা দিতাম মানে দেওয়ার আগে, যখন আম্মা নিছে তার আগে। ভিক্ষা শিখাইতেছেন হ্যাঁ বাচ্চা? হ্যাঁ আমি তো খুব খারাপ মা, আমি আমার বাবুরে ভিক্ষা শিখাইছি। ভিক্ষা শিখতে শিখতে এমন শিখছে যে আগে যে ভিক্ষা করতো তারে অতিক্রম করে ফেলতেছে। আমার মেয়েটা তো অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে। পরে এখান থেকে আচ্ছা আমার মা নিয়ে গেছে, আমি খুব নিশ্চিন্তে, আচ্ছা কান্না তো করি, বাচ্চা যেহেতু একটাও নাই আমার বুকে, আমি এদেরকে নিয়ে এত কষ্ট করছি, ভিক্ষা করছি,
মানুষের কাছে হাত পাচ্ছি, বাজারে যায় যায় দোকানে দোকানে হাত পাচ্ছি। একদিন আমার মেয়ে মরিয়ম বলতে আম্মা আমি বিরিয়ানি খাবো, বিরিয়ানির দোকানের সামনে যায় খুব কান্না, এনতে আসেই না। আমি বলছি আসো, তুমি বিরিয়ানি এখন পরে কিনা দিব, আম্মু আসো না, আমার বিরিয়ানি খাওয়া লাগবো। এত গ্রান পায় সে খুব, মানে আমি যে ওরে টানতেছি ও আমার দোকান দিকে টানতেছে, বিরিয়ানি কিনাই দিতে হবে। হাত পাততে পারতে আমি চরপাড়া মেডিকেলের সামনে আসছিলাম, ওই জেলখানার এখান থেকে। তা এনে 100-150 টাকা হয়েছে, বিরিয়ানি মনে হয় 200 টাকা না কত লাগবে। আমি বলতেছি ওরে যে বিরিয়ানি খাওয়াই ফেলবো, তো বাজার টাজার লাগবে না, আর বিরিয়ানির টাকা তো হইতো না। পরে আরেকজন লোকে আমার বিরিয়ানি এই বাবুরে কিনে দিছে, ওইটি আমার সবগুলা মনে আছে। এই চরপাড়ায়, যে চরপাড়ায় এখন আমি একটা প্রতিষ্ঠিত ব্যবসা। এই ব্যবসাটা শুরু করলেন কেমনে? পরে এই বাবু নিয়ে গেছে, পরে আমি আমার এনে এক পরিচিত বাবি ছিল, ওই যে তাই হওয়ার আগে যে বাবির কাছে আসছিলাম, উনি একটা ক্লিনিকে চাকরি করতো। ওই ক্লিনিকে মিন্টু স্যারের কাছে আসলাম, স্যার আমার একটা কাজ দেন, আমি একটা নার্সিং এর পেশা, হয়তো ডিপ্লোমা না করলেও এনে হাতে কলমে শিখা যায়, আপনার ক্লিনিকে যদি একটা কাজ দেন তাহলে আমি কাজ করব। আমি আপনার আগের থেকেই চিনি। উনি বলতেছে আমি চিনি না, মানে খুব একদিন দেখছে বাবির সাথে, কিন্তু আমি ওটা চিনে গিয়া স্যারের খুব রিকোয়েস্ট, মানে যেভাবে বলা লাগে যে আমি খুব অভাবে আছি স্যার, আমি না একটা কাজ চাই, এই শহরে একটু কাজের দরকার। পরে স্যার আমারে কাজ দিছে, বলছে তুমি এখানে তাইকা কাজ করতে থাকো, এরা কিভাবে কি করে নার্স, ডিপ্লোমা নার্সেরা ওইটি শিখো, যদি তুমি এটা পারো তাহলে ওদেরকে দিই 6,000 টাকা, তোমাকে অন্তত 4,000 টাকা দিব মাস, আর তুমি এনেই থাকবা। বলতে যেই ওয়ার্ড রুম গুলাতে রুগী না থাকে, এগুলা যেইটাই খালি থাকে ওই দিন ওইটাতেই শুয়ে পড়তে পারবা। তো ওইটা আমার জন্য অনেক হেল্প হইলো। বাচ্চাদের নিয়ে গেছে, আমার চিন্তা হয়েছে যে এটার মাধ্যমে কিছু একটা কইরা আমার প্রতিষ্ঠিত হইতে হবে, পরে আমার বাচ্চাগুলাকে আমি কাছে আনবো। জি। এখন আমার মার কাছে নিরাপদ আছে, আর ওইটা তো ওরাই নিরাপদে রাখতেছে। পরে এই যে স্যার আমারে কাজ দিল, দেখা যায় কিছুদিন কাজ করার পরে আমি ভালোই স্যালাইন ট্যালাইন লাগাইতে পারি, মানে ক্যাথেটার করে দিতে পারি রুগীরে, যন্ত্রপাতিগুলা ধুয়ে দিই, সিস্টারকে একটু হেল্প করি, তারপরে কাপড়গুলা, ওটির যে ড্রেসগুলা এগুলা বাস করে দিই, ওরা যাতে আমাকে একটু কাজটা শিখায় বা ড্রাগস সম্পর্কে একটু ধারণা দেয়। দাম বিতি আপু ওদেরকে বলি আপু আমার একটু কাজটা শিখান, খুব দরকার। আপা আমার কাজ শিখাইলো, বলতে ওরা একটু দেখা দেয় ওদের কাজের পাকে পাকে। হ্যাঁ, এই যন্ত্রটার নাম কি, অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট থাকে কিন্তু ওটিতে, তো যন্ত্রপাতিগুলো না শিখলে তো ডাক্তার আসছে ওটিতে, তো ইনস্ট্রুমেন্ট গুলো যদি চাইছে আমার কাছে আটারি, আমি যদি পন্ডস হোল্ডার দিয়ে দিই তাইলে কি হবে, কারণ ইমার্জেন্সি একটা ওটি করার সময় ইনস্ট্রুমেন্ট গুলা স্যার চাইবে কখন, মানে এটা প্রয়োজন, এটা দেইকা দিতে হবে। তো এতগুলা যন্ত্র, আর এই কেসি টেসি দেখে আমার কি ভয়, প্রথম প্রথম ভয় করতো, আমি কিভাবে শিখবো খুবই। পরে একবার কই না, আমার হার মানলে হবে না, আমাকে শিখতেই হবে, এখান থেকেই শিখতে হবে। তখন আমি এই খুব চেষ্টা, আবার কি করব, আমি খাবার তো খাইতে পারি না, কোত্থেকে খাবার খাবো, টাকা নাই, ওই যে হসপিটালে তো থাকি, তো রুগীর কাছ থেকে যদি নেই খাবার খাই তাহলে কিরকম না, আমি তো তখন আর কি খুব স্মার্ট ভাবে থাকতে হয়, যেহেতু হসপিটালে থাকি। তো এখান থেকে আপনি ব্যবসা শুরু করলেন কেমনে বলুন? ওই ব্যবসা ডাক্তারের সাথে রাগ কইরা শুরু করছিলাম। হুম। নার্সিং এ কাজ দেখছি যে 6 মাস করার পরে আমি এক্সপার্ট হয়ে গেছি। আচ্ছা, তারপর কি ব্যবসা শুরু করলেন? ব্যবসা শুরু করছি, ওই আমি যে ডাক্তারের কাছে আর কি, ডাক্তারের ক্লিনিকে পরে গেছি, ওইখানে কাজ শিক্ষা এসে এদিকে কাজ করছি। তো ডাক্তার সাখাওয়াত হোসেন, উনি শিশু সার্জারি, ওনার এখানে চাকরি নিছি। তো প্রথম চাকরি নিছি, আর ওনার ওয়াইফ আমাকে বের করে দিছে, ম্যাডাম একটু কিটকিটে মেজাজের, যে ও পারে না, হয়তো এরকম একটা কমপ্লেন। আসলেই তো আমি এত পারি না, কম পারি। পরে এনতে বার করে দিছে, পরে দেখা যায় কিছুদিন পরে স্যারের আবার নার্স লাগবে, আর নাই। পরে বলতেছে যে তুই তো শিখছস ভালো করে, তুই করে দেয়, অনেক আদর করে স্যার। আদরটাই এটাই যে স্যারেরা আমাকে সাহায্য করছে, যেটা যেভাবেই হোক কথা দিয়ে। তো ব্যবসা শুরু করলেন কি? ওই যে ওইটাই। পরে স্যারের এনে কাজে গেছি আবার, এখন কিছু সিস্টার আছে এখানে আপনার নোংরামিও করে, মালিকদের সাথেও করে, স্যারের সাথেও হয়তো বা আছে। তো আমি নামাজ কালাম পড়ি, আমি আল্লাহর ইবাদত করি, দেখি যে আমি রুগীর সার্ভিস, রুগীটা কখন সমস্যা হবে বা ব্যথা করতেছে তার জন্য পেন কিলার কি দিতে হবে, বমি করতেছে তার জন্য কি ড্রাগস, মানে এগুলা তো আমি জানি। এবং আমি খুব যাইতাম আর ভাবতাম আমি যদি এখন বেডে থাকতাম, তাহলে আমি যদি রুগী থাকতাম, আমার সিজার হয়েছে বা যে কোনো ওটি হয়েছে, তখন তো আমি খুব অসহায়। তখন যদি আমি ডাক্তার বা নার্সের ভালো আচরণটা পাইতাম বা পাইছিলাম, তখন তো আমার খুব ভালো লাগছিল। মানে আমি তারে চিকিৎসা কতটুকু দিছি, তার চেয়েও বেশি তাকে সান্ত্বনা, তাকে আদর,
ওদের আত্মা থেকে আমাকে প্রচন্ড দোয়া করতো। তখন আমি স্যারকে বললাম, ও স্যার আমাকে কাজ দিছে, আর ম্যাডাম বলতেছে ওরা কমপ্লেন করছে ম্যাডামের কাছে। স্যার আমাকে অনেক আদর করে। আমি স্যারের গরুর মাংস এবং মুরগির মাংস, আমার বাগনি হয়েছে ওনার হসপিটালে, খুব খাওয়াইছি, দেশি হাঁস মুরগির মাংস সব নিয়ে মানে রান্না করে স্যারের দাওয়াত করে খাওয়াইছি। খাওয়ানোর পরে ওরা হচ্ছে করছে যে স্যার ওনার বাসায় খাইছে, আমার বাসায় খাইছে, অনেক ঝামেলা। ম্যাডামের কানে খবর দিছে, আর ম্যাডাম তো খুব, স্যারের ওয়াইফ খুব রাগ করছে। তারপরে ওরা চাইতেছে যে আমারে সরায় দিক। ওরা ওদের মতো উশৃঙ্খল, ওরা ওদেরটা করতে পারে, আমি তাদের সাথে যাই না। চাকরি আনতে ছেড়ে দিলেন, কিন্তু ব্যবসা পরে কি আমার শুরু স্যার করলেন? আমার বললো যে, স্যার ম্যাডাম বললো তুমি আর আইসো না। পরে আমার স্যারেও যে আচ্ছা ম্যাডাম তো খরাই, আগেও বার করে দিছে, এখনো বার করে দিতেছে, এখন আমি কই যাই, আমার তো কাজের খুব দরকার। পরে স্যারে কইতাছে, এই তোর ম্যাডাম ভালো পাইতাছে না, তোর লাগে কি আমি সংসারে ঝগড়া লাগায় রাখবো, তুই অন্য জায়গায় চাকরি কর। হুম। পরে মানে ম্যাডাম আমার বার করেছে, কোনো কষ্ট পাইছি না, কিন্তু স্যারের এই কথাটা মানে খুব আদর করতো। ওর মধ্যে আমার সবসময় খালি বলতো, এই মেয়েটা না খুব সৎ, এই মেয়েটা না খুব ভালো রে, এটা খুব ভালো বংশের। আমার কথা আরো মানুষে বলতো আমাদের এলাকার। জি। পরে স্যারের এই কথা বলার পরে এদিন যখন এই কথাটা বললো যে তোর লাগে কি আমি সবসময় ঝগড়া করবো আমার সংসারে, তোর ম্যাডাম আমার সাথে রাগ করে, তুই কর, অন্য জায়গায় চাকরি দে। পরে ও তো বেতন নিয়ে যাইছে আমার চেম্বারতে। তো স্যারের ক্লিনিক থেকে চেম্বারটা দূরে, আমি খুব চিন্তা করে আসলাম যে আমি জেনেই যাই। আর ওই যে যখন যেই ক্লিনিকে শুরু করছিলাম ওইখান থেকে আরো 2-3টা ক্লিনিকে গেছি, দেখি মালিকরা দরজা আটকায় দেয়, ওদের রুচি মানে পেশ করে, কিন্তু ওটা আমি পারি না, ওই জন্য ওরা বের করে দেয়। অনেক সময় ওটিতে আমি একদিন এক মানে ক্লিনিক মালিক সে একবারে ধাক্কা মেরে ফালাইয়া দিছিলাম যে আপনি আপনার এনে কাজ করতে আসছি, যদি আপনি কাজের জন্য রাখবেন, আর যদি এরকম খারাপ প্রস্তাব করেন আমরা এগুলো রাখতে পারবো না। আপনি তাহলে বলতো যে তুই জাগা, আমাদের চোখের সামনে থাকলে আমরা যখন বলি এটা করতে হবে। তো আমি বলতাম না, আমি প্রয়োজনে চাকরি করবো না, তারপর আমি চলে যাব। পরে ওই যে গেলাম গা, ওইভাবে দেখি যে সাকাওয়াত স্যার ভালো মানুষ, ওই নিয়ে আসছি, উনি বের করে দিছে, ম্যাডামই করছে। পরে আমি বলছি স্যার বেতনটা যখন দিছে 15 দিন হয়েছে, 15 দিনের বেতন দিছে 3000 টাকা। চেম্বারে গেছি যে টাকা তো লাগবে, গেছি স্যারের বলছি স্যার আমি কাজটা করলে কি হয় না, যেটা ভুল হয়েছে যদি কোথাও ভুল থাকে তাইলে আমি ম্যাডামের কাছে কম আছে, কিন্তু আমার খুব কাজটা দরকার। পরে এটাই কইলো, তখনও বললো যে আমি ঝগড়া করতে পারবো না, তুই কে। পরে আমি আচ্ছা ঠিক আছে স্যার টাকাটা দিন, আসলেই তো কেন আমার জন্য ঝগড়া করবেন, আমি আপনার সংসারে ঝগড়ার কারণ হইতে তো চাই না স্যার, ঠিক আছে। পরে দাঁড়ায় রয়েছি, স্যার 3000 টাকা দিচ্ছে, দিলে আমি ওই টাকাটা, স্যার আমি এই যে আজকে আপনার কাছ থেকে এই টাকাটা নিতেছি, এই টাকাটা দিয়ে না আমি অন্য কিছু করবো, আমি আর কারো কাজ করবো না, আমি আর পরের কাজ করবোই না। পরে স্যার বলতেছে আচ্ছা তাহলে তুই ভালো কিছু করে দেখায় দিস। আমি বলছি স্যার দোয়া করেন। স্যারের কাছ থেকে টাকা নিয়ে আসছি, না তো ঘর ভাড়া এই সেই দিতে হয়, 200 টাকা ছিল। আমি এই টাকাটা খরচ করবো না, এই 200 টাকা খরচ করবো না, এই 200 টাকা থাকবে। ওই 200 টাকা দিয়ে আমি গজ কিনলাম, ওই যে পেছানো গছগুলা জি, জি, জি। রুগীদের, গছ কিনে আমি তো শিলি কাজ শিখছিলাম। আমার মরিয়ম রে যখন ওই যে চাকু নিছিল না, জবাই করে পেট বার করে বাচ্চা বার করব, তখন কিন্তু বাপের বাড়িতে 1 বছর ছিলাম। তখন বলছিলাম যে আচ্ছা বাপের বাড়িতে আসছি বৈশা খাবো না, তো কিছু করব। তখন মরিয়ম যখন জন্ম হইলো, সেলাই শিখছিলেন? তখন হ্যাঁ ওরে পাতার কুলে নিয়ে নিয়ে আমি এক বাবির কাছে প্রায় আধা কিলো দূরে ওদের বাসায় যায়। এখন কিসের ব্যবসা করেন তাহলে আপনি? এখন আমি সার্জিক্যাল সার্জিক্যাল ব্যবসাটা জিনিসপত্র। হচ্ছে ডাক্তারদের অপারেশন থিয়েটারে যে ড্রেসগুলো আছে, রুগীর এবং ডাক্তার এবং রুগীরা যেটা ইউজ করে ওইটা আমি বানাই, ওইটা পুরা শহরে দিই। বাহ। তারপরে হচ্ছে আমি অ্যাবডোমিনাল বেল্ট, যেটা সিজারের পরে ইউজ করে, পরে জি। ওইটা আমি কারখানা দিচ্ছি, ওইটা বানাই। তারপরে স্যানিটারি ন্যাপকিন প্যাড, ওইটা আমার এনে ছবি আছে ওইটা। আপনার সাথে এখন কত মানুষ কাজ করে? এখন আমার কাছে আছে 15 জন। 15 জন মানুষের উল্টো আপনি চাকরি দিচ্ছেন এখন? হ্যাঁ আমি চাকরি দিছি। বছরে গড়পড়তা কত টাকার বিক্রি করেন? বছরের গড়পড়তায় আমার মোটামুটি লাভ হয়, এটা আমি ইনভেস্টের উপরে যাইতেছে গা, তো মানে বাড়াইতেই আছি। প্রথমে আমি 200 টাকা থেকে এখন যেহেতু গড়পড়তা কত বছরে আমার টার্নওভার? মনে হয় আমি একবার বাইরে নিয়ে হিসাব করছিলাম যে 60,000 টাকার মতো মোটামুটি থাকে আর কি আমার, মাসে? হ্যাঁ খরচের পরে। মাসে। তা আমার এই 60,000 টাকাই কিন্তু আমার কাছে অনেক। আচ্ছা, অবশ্যই স্বাভাবিক। বোন, আপনার লাইফ থেকে যদি মানুষ শেখে, কি শিখতে পারে বলেন তো? মানে আমার লাইফ থেকে আমি এটা সবাইকে বলতে চাই যে আমি আমার যে কথাগুলা বলছি,
এখনো আমার কাছে অনেকে আসে যে আপা আপনি এখানে আসছেন, আপনি যেটা করেন আমরা এটা করতে চাই। আমি বলি মাশাল্লাহ করো, তোমরা এটা করো, কিন্তু এটার পিছনে তোমাদের 99% সততা লাগবে আপা। আমাকে হয়তো আমার আল্লাহ নিজে খুশি হয়ে দিছে, আমি কিন্তু লাইফে এই কষ্টগুলা করে আসছি। তে তোমরা কোনো সময় তোমাদের সম্মান হানি না করে আল্লাহর কাছে চাইবা, এবং আল্লাহর কাছে সঠিকভাবে থাকলে আল্লাহ অবশ্যই তোমাদেরকে দান করবে। তো ইনশাআল্লাহ। এখন আমাকে বিভিন্ন লাইভে দেখে, আমাকে বিভিন্ন খবরাখবরে দেখতেছে। মানে ওরা এত বেশি ময়মনসিংহবাসী আমাকে নিয়ে খুব আর কি প্রশংসা করে যে না ওই আপা আর আমার সততার কাছে সবাই ভয় পায় আমার। আমরাও আপাতত দোয়া করি আপনি আমি যে যখন দোকানে উঠি তখন মানে ওইখানে যে দেখা যায় চাঁদা টাদা উঠা এরকম আছে না এলাকার, ওরা আমাকে কোনো ডিস্টার্ব করে না, বরং ওরা আমাকে হেল্প করে। এবং হচ্ছে আর বলে যে আপার যদি কোনো সমস্যা হয় তাহলে এটার জবাব তোদের দিতে হবে, মানে আপার কোনো সমস্যা হইতে পারবে না। আলহামদুলিল্লাহ। হ্যাঁ বোন, আমরা দোয়া করি আল্লাহ আপনাকে যে কঠিন পরীক্ষার ভেতর দিয়ে আজকে এই জায়গায় হ্যাঁ আনছেন, উত্তর সফলতা হোক, এবং মানুষ যারা ভেঙে পড়ছে আপনার এই গল্পটা দেখলে তারা শিখবে। হ্যাঁ। পানি খেয়ে কাটানো মানুষ আজকে 12 জন মানুষের মাসে বেতন দিচ্ছে, সংসার চালাচ্ছে। আমার তো ইচ্ছে যে আমি 3,000 মানুষকে, আমি আজকে কিন্তু ঢাকায় আইসা শুধু এখানে আসি নাই, আমি আমার নিজের নামে লাইসেন্স করে, ট্রেড লাইসেন্স করে সরকারকে আমি একটা ট্যাক্স মানে দিব, মানে প্রকৃত রিয়েলি ব্যবসা যেটাকে সেটাই মাশাআল্লাহ। করার চিন্তা ভাবনা আজকে আমি নিজের নামে করছি। আল্লাহ আপনার ভালো করুক বোন, ভালো থাকবেন। অবশ্যই অবশ্যই। আমার কেন জানি স্যার আপনাকে পা ছুঁয়ে সালাম করতে খুব আরে। ইচ্ছে করতেছে, কেন মনে হচ্ছে যে আমি কি আজকে সত্যি আর যে নীরবের কাছে সামনে এইভাবে বসছি, মানে আল্লাহর কাছে আমি কতবার যে আস্তে আস্তে রাস্তায় শুকরিয়া আদায় করলাম। আল্লাহ মিলবেন। ভালো থাকবেন বোন, আপনার এই মাথা নিচু না করার শক্তি মানুষকে প্রেরণা যোগাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।